আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? তো এই যে 26 ব্যাচ, আশা করি তো ক্লাস করতেছো তোমরা। তো 26 ব্যাচের তোমরা জানো যে গোল এ প্লাস এইচএসসি 26 আমরা একটা ফ্রি কোর্স চালু করছি, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলা চ্যাপ্টারের টেস্ট পেপারের যেইগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেইগুলা ধরে ধরে সলভ করে দেবো, ঠিক আছে? তো তোমরা এইটা আশা করো না যে একটা টেস্ট পেপারে আমরা হচ্ছে যে 100টা বা 150টা থাকবে সবগুলা সলভ করে দেবো, এমন না। আমরা যেটা করছি বিষয়টাকে সামারাইজ করার ট্রাই করছি, যে তোমাকে একই টাইপের প্রবলেম 3-4টা সলভ করে দিতে আসলে লাভ নাই। তাহলে তোমার আলটিমেটলি লাভ কি? পরীক্ষার হলে কি আমি তোমাকে আবার সলভ করে দিব? তা না। তোমাকে আমি টপিক ধরে ধরে সলভ করে দিব, যে যেই টপিকগুলো তোমার ভালো করে পড়া উচিত, ঠিক আছে? এখন এইটা দেখার পরে তোমার কি করা উচিত? বাকি যেগুলো আছে এইগুলো তোমার নিজে নিজে পারা উচিত, ঠিক আছে? নিজে নিজে প্র্যাকটিস করবা। হয়তো সবসময় সবকিছু পারবা না, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়বো তাপগতিবিদ্যা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যদি সেকেন্ড পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে যদি কথা বলতে হয়, তাইলে এইটা আসবে একদম সবার শুরুতে, তাপগতিবিদ্যা, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে না এমন কোনো বছর নাই, কখনো কখনো 2টা কোশ্চেনও আসতে দেখা গেছে, ঠিক আছে? তো এটা অবশ্যই মাস্ট, এটা কেউ স্কিপ করবে না, তাপগতিবিদ্যা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো সৃজনশীলের জন্য আসলে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু আছে। তাপগতিবিদ্যা কিন্তু হিউজ একটা চ্যাপ্টার, তোমরা দেখছো হয়তো এখানে অনেকগুলা টপিক। তো আমরা একটু কনফিউজড হয়ে যাই আসলে কি পড়বো না পড়বো। তো তোমাদের এখান থেকে এমসিকিউ একটু বেশি আসে। এই যে প্রথম দিকে তোমার হচ্ছে শূন্যতম সূত্র, থার্মোমিটার, এগুলো থেকে এমসিকিউ, ভালো ভালো এমসিকিউ আসে, ভিতর থেকেও আসে। বাট সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট কোনগুলা দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই প্রথম সূত্রের মধ্যে আমাদের কিছু কিছু টপিক ছিল, কি ছিল? সমচাপ প্রক্রিয়া, সময় আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। তো এখানে একটু বানানটা ভুল করছে, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হবে, সমষ্ণ প্রক্রিয়া। তারপর কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা যারা টেস্ট পেপার খুলে দেখছো বা যারা কলেজে এতদিন এক্সাম দিয়ে আসছো, তারা জানো যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টারে, তাই না? এরপরে আমাদের কি জানতে হবে? ওই যে কার্নোর চক্র, কার্নোর চক্র ভালো করে জানতে হবে, তাই না? না হলে আমরা সৃজনশীল করতে পারবো না। দেখবে কার্নোর চক্রতেই অনেকগুলো সৃজনশীল আছে। এরপর কি? কর্মদক্ষতা। আর শেষে হচ্ছে এনট্রপি, ঠিক আছে? তো সৃজনশীলের জন্য তোমার এইগুলো টপিক ভালো করে জানতে হবে। তো এর আগের ক্লাসগুলোতেও আমি তোমাদের বলে আসছি যে যেগুলো টপিক আমি এখানে লিখবো, যদি তোমার এখানে কোনো টপিকে প্রবলেম থাকে, তুমি একটু কষ্ট করে খাতা অথবা আগে বইটা একটু হলেও দেখবা, ঠিক আছে? আমি তো চেষ্টা করি এই টপিকগুলা আলোচনা করে তোমাদের হচ্ছে সলভ করে দেওয়ার। যখন যেটা আসে একদম টোটালি সবকিছুই করে দেওয়া আমি ট্রাই করি। বাট তোমার কি উচিত হবে? একটু বই অথবা খাতাটা দেখা, তাহলে তোমার নিজের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তো এই টপিকগুলা আমরা সৃজনশীলে যেয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, দেখা যাক শুরুতে কি আছে। তো দেখো, শুরুতে আছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর একটা প্রশ্ন আছে। তো প্রশ্নটা কেমন একটু দেখো। একটা জাস্ট পাত্র দেওয়া আছে, ঠিক আছে? এই পাত্রে বলা আছে যে 2 মোল গ্যাস আছে। কি গ্যাস? কিচ্ছু বলা নাই, শুধু বলা আছে 2 মোল গ্যাস আছে। আর বলা আছে এই পাত্রের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। জাহিন উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত 3 গুণ করলে তাপমাত্রা পেল 197.83 ডিগ্রি সেলসিয়াস। জাহিন দাবি করলো পাত্রের গ্যাস হিলিয়াম। দেখো, উদ্দীপকটা খুবই সংক্ষিপ্ত, বাট অনেক কিছু দেওয়া আছে। এই সংক্ষিপ্ত জায়গাতে অনেক কিছু দেওয়া আছে। কি কি দেওয়া আছে এইখানে দেখো, তোমাদের এইটা খুব ভালো করে দেখতে হবে। কি বলছে? যে প্রথমে এই জাহিন যে ছেলেটা ছিল, তো সে হচ্ছে প্রথমে চাপটাকে ধীরে দ্বিগুণ করছে। তো ধীরে মানে কি বলতো? ধীরে শব্দটা থাকা মানেই, এটা তোমাদের মনে রাখতে হবে, ধীরে ধীরে কথা লেখা থাকা মানেই হচ্ছে এখানে কি মিন করতেছে? এইটা মিন করতেছে সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? তোমরা এইরকম অনেক সৃজনশীল দেখবা, অনেক সৃজনশীল দেখবা যে লেখা আছে ধীরে ধীরে। তো ধীরে ধীরে লেখা থাকা মানে কি? এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। আর যদি লেখা থাকে দ্রুত বা হঠাৎ, হঠাৎ কিছু সংঘটিত হচ্ছে বা দ্রুত সংঘটিত হচ্ছে, এটা কি হবে? এটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো? এই বিষয়টা জেনে রাখতে হবে সৃজনশীল করতে গেলে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা মেনে নিলাম। এখন গ নাম্বার প্রশ্নটা কি বলছে আমাদের দেখো তো, যে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো। তো প্রথম ক্ষেত্রটা কি ছিল বলো তো? প্রথম ক্ষেত্রটা এই যে প্রথমে কি করছিল, সে গ্যাসের চাপ ধীরে দ্বিগুণ করছিল, এটা প্রথম ক্ষেত্র। আর দ্বিতীয় ক্ষেত্রে সে করছিল দ্রুত 3 গুণ করছিল। তাহলে এখানে যেহেতু আমাদের বলে দিছে যে প্রথমে সে ধীরে করছে, তাহলে অবশ্যই কি
প্রথম প্রসেসটা কি? সমষ্ট প্রক্রিয়া। তাহলে চলো আমরা শুরু করি সলভ করা, তাহলে আশা করি আরো ভালো ক্লিয়ার হবে আমাদের। এই কালার নিয়ে সলভ করি আমি একটু। তাহলে গ নাম্বার আমরা সলভ করব এখন। তো প্রথম ক্ষেত্রটা কি বলতো? আমি একটু ব্র্যাকেটে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে যে সমষ্ট প্রক্রিয়া। প্রথম ক্ষেত্রটা আমাদের কি ছিল? সমষ্ট প্রক্রিয়া। কৃতকাজ যদি আমি বের করতে চাই, এখন দেখো তো কৃতকাজ W ইকুয়ালস টু কি? W ইকুয়ালস টু, হ্যাঁ, এখন তোমাদের এইটা জানতে হবে। এটা তোমাদের জানা উচিত না বলো তো? এখানে কি ছিল সমষ্ট প্রক্রিয়ার কৃতকাজের সূত্র? যদি কারো মুখস্থ থাকে একটু তুমি মনে মনে বলো, আমাকে বলতে হবে না, তুমি নিজে একটু মনে মনে বলো যে তোমার মনে আছে নাকি। আর যার মনে নাই সে এক্ষুনি ভিডিও পজ করে তুমি আগে বই বের করবা, করে দেখবা, দেখে তারপর আমার ভিডিও দেখা শুরু করবা। আমি লিখে দিলে দেখবা এটা তোমার ইফেক্টিভ হবে না। ঠিক আছে, তোমাদের ভালোর জন্য এইগুলা বলা হয়, যারা করো অবশ্যই বেনিফিট পাও আশা করি। তো nRT ln V2/V1, এইটা ছিল হচ্ছে আমাদের সমষ্ট প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা। তো এখানে দেখো কি কি দেওয়া আছে, আমার n এর মানটা বলা আছে। এখানে কি কি দেওয়া আছে? এখানে n এর মান দেওয়া আছে 2 মোল, এটা আমি জানি। এরপর r এর মান তো আমাদের সবার জানা উচিত। r এর মানটা কত? r এর মান কোনো প্রশ্নে দেওয়া থাকতে পারে, বাট বেশিরভাগ প্রশ্নেই দেওয়া থাকবে না। r এর মান আমাদের মনে রাখতে হবে ফিজিক্সে 8.314 জুল পার মোল পার কেলভিন। বাট আরেকটা কথা আছে এখানে, এখানে কিন্তু আরো একটা মান আছে 0.0821। এইটা ইউজ করবা কখন? এইটা বেশিরভাগ সময় কেমিস্ট্রিতে ইউজ করতে হয়, যখন লিটার অ্যাটমসফিয়ার একক থাকে। ঠিক আছে, তো ওইদিকে আমি যাচ্ছি না। বাট ফিজিক্সের ক্ষেত্রে 8.314 এইটাই নর্মালি ইউজ হয়। ওইটাও মনে রাখতে হবে তোমাদের, দুইটা মনে রাখবা, বাট এইটাই বেশি ইউজ হয়। কেন ইউজ হয়? আর ফিজিক্সে আমরা এসআই একক নিয়ে কাজ করি। ঠিক আছে, আচ্ছা, তো আর এর মান আমরা জানলাম, এন এর মান হচ্ছে 2 মোল দেওয়া আছে। এরপর কি? টি এর মান যদি দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস হলে টি কত? আসলে কি করতে আমাদের এসআই এককে নিতে হবে, কেলভিনে নিতে হবে, তাই না? করলে কত আসে? 303 কেলভিন। ঠিক আছে, তাহলে টি এর মানও পাইছি। এখন দেখো তোমার কি এইটা দেওয়া আছে, V2/V1 এর মান দেওয়া আছে। এখানে আয়তন কোনো কিছু কাজ করা আছে? কোনো কিছু করা নাই। তাহলে এখন তোমার কি করতে হবে? খুব সুন্দর মতো দেখবা। তাহলে এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়ায় তুমি একটা ফর্মুলা জানো। সমষ্ট প্রক্রিয়ায় একটা ফর্মুলা জানো তুমি, বলো তো কি? এইটা তুমি আদর্শ গ্যাসে পড়ছো, এটা তুমি পরিবেশ রসায়নে পড়ছো, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র তুমি কি পড়ছিলা বলো তো? P1V1 ইকুয়ালস টু P2V2। দেখো তো এটা পড়ছিলা তুমি, এটা কি মনে পড়ে? হ্যাঁ, এইখান থেকে তোমার বের করতে হবে যে এইটার মান কেমন। কিভাবে করব আমরা? একটু ঠান্ডা মাথায় দেখো। তো তোমার এখানে দরকার কি বলো তো? V2/V1 না? তো V2/V1 করলে দেখো আসে হচ্ছে P1/P2। এটা এই পাশে নিয়ে গেলাম আর P2টাকে এই পাশে নিলাম। ঠিক আছে, তো V2/V1 ইকুয়ালস টু P1/P2। এইটা আসলে কত? এইটা এখানে দেখো কি করছিলাম আমি, এই চাপ দ্বিগুণ করছিলাম। চাপ কি করছি? দ্বিগুণ করছি। তাহলে শুরুতে P1 যদি হয়, আমি উপরে লিখে দিচ্ছি, P1 যদি হয় P, শুরুতে যদি চাপ P হয়, তাহলে P2 কত? চাপ আমি দ্বিগুণ করছি, আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখন যদি এটা বসাই এখানে, দেখো কি আসবে? P/2P। এরকম হবে না বলো তো? এরকম আসবে না? যদি এইটা আসে তাহলে কি হবে? কেটে যে থাকবে 1/2, কারণ PP কেটে যায়। এখন V2/V1 এর মানও তুমি পাইছো, জাস্ট এখন W এর মানটা বের করলেই হয়ে যাবে। অতএব W, আচ্ছা আমি ওই কালার দিয়ে লিখি তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। এখন W ইকুয়ালস টু তুমি মানগুলা বসাইতে পারবা। N এর মান কত? N এর মান হচ্ছে 2 মোল, R এর মান 8.314। এরপরে কি আছে দেখো? T আছে, T হচ্ছে 303 ln V2/V1 এর মান হচ্ছে হাফ। এটা করলে কত আসে একটু দেখো, আমি ক্যালকুলেটর আমি দেখি, তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা। ঠিক আছে, এগুলো তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা। তোমার ক্যালকুলেটর একটু চার্জ নষ্ট হবে, বাট প্র্যাকটিস করতে পারবা। শিখতে পারবো না তো, তোমরা তো জানো এগুলা শিখতে পারবা। তোমরা এখন বড় হয়ে গেছো, এই 26 ব্যাচ, কয়েকদিন পরে তোমরা পরীক্ষা দিবা, তারপরে তোমাদের অ্যাডমিশন, তার কয়েকদিন পরে তোমাদের ভার্সিটি শুরু, ভার্সিটি লাইফ। অনেক বড় হয়ে গেছে তোমরা। 27 জুল। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার, যে প্রথম ক্ষেত্রে কৃতকাজের মান হচ্ছে
3492.27 জুল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তো দেখো এটা কিন্তু ডিরেক্ট মান বসাইলেই হচ্ছে না, আবার ছোট্ট একটা কাজ করে নিতে হচ্ছে। আবার অনেকে যেটা করো যে চাপের দিকে দেওয়া থাকলে তোমরা একবারে ফর্মুলা লেখো যে W = nRT ln P1/P2। তো এটা দিয়েও যদি করো, এটা দিয়েও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি বোঝার জন্য এই পার্টটাও করে দেখালাম, যে অনেকে হয়তো আছে এটা জানা নাই, তাদের বোঝার জন্য এটা করে দিলাম। ঠিক আছে, তুমি যদি ডিরেক্ট একবারে nRT ln P1/P2 দিয়ে করো, মানে V2/V1 = কি লেখা যায় P1/P2 না, এটা এখানে ডিরেক্ট বসাই যদি করো তাও আনসার আসবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? চলো পরের পার্টে যাই আমরা। ঘ নাম্বারে কি বলছে দেখো। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল নাকি গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। তো জাহিনের মতামতটা আসলে কি, জাহিনের দাবিটা আসলে কি ছিল? তার দাবি ছিল একটাই। কি দাবি? দাবি একটাই, সেটা হচ্ছে এই পাত্রের গ্যাসটা হিলিয়াম। তো এই প্রশ্নটা দেখে যেটা প্রবলেম হয়েছিল, অনেক স্টুডেন্টের যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে এইটা হিলিয়াম গ্যাস না কি গ্যাস, আমি এই সৃজনশীল থেকে কেমনে বুঝবো? বুঝতে পারছো কি প্রবলেম ছিল, যে এটা কি গ্যাস এই সৃজনশীল দিয়ে আমি কেমনে বুঝতে পারবো? তো এইটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। তো এইটা বোঝার জন্য এই পুরাটা তাপগতিবিদ্যার মধ্যে একটা এক পরমাণু, দ্বিপরমাণু, বহু পরমাণু গ্যাস বোঝার জন্য কি দরকার? দরকার হচ্ছে গামা। এই গামার মানের উপর বেস করে আমরা বলতে পারবো, তাই না? কারণ গামা যদি এক পরমাণু হয় তার মান কত হয় 1.67, যদি দ্বিপরমাণু হয় 1.4, মানে বহু পরমাণু যদি হয় তাহলে 1.33। এখন এটা হিলিয়াম গ্যাস হবে যদি গামার মান কত হয় 1.67 আসে। কেন? কারণ হচ্ছে হিলিয়াম একটা এক পরমাণু গ্যাস। হিলিয়ামটা কি? হিলিয়াম হচ্ছে একটা এক পরমাণু গ্যাস। তাহলে অবশ্যই গামা আমার কত হওয়া উচিত? 1.67 হওয়া উচিত। তো এটাই আমার বের করে দেখতে হবে। তো এই গামাটা আমি আনবো কই থেকে, এটা তোমার বুঝতে হবে। এখানে কিভাবে বুঝবা তুমি একটু দেখো তো। তোমার কি দেওয়া আছে এখানে? টেম্পারেচার 30°C দেওয়া আছে, তাই না? টেম্পারেচার কত দেওয়া আছে? 30°C দেওয়া আছে শুরুতে। আর বলছে যে এই যে বলছিলাম তোমাদের একটু আগে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এইভাবে পড়ে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ 3 গুণ করলে তাপমাত্রা পাওয়া যায় এই যে এত। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কার কার মধ্যে সম্পর্ক দেওয়া আছে এখানে? শুরুতে তোমার এই তাপমাত্রা 30 ছিল, পরে তাপমাত্রা হয়ে গেছে 157.83°C। ঠিক আছে, তাপমাত্রা আরেকটা বলা আছে, চাপ আমি 3 গুণ করছি। তাহলে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল বলো তো? ঘ নম্বরে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ছিল? T1 P1 1 মাইনাস গামা বাই গামা। পি এর পর এটা ছিল না, আর এইটা হচ্ছে T2 P2 1 মাইনাস গামা বাই গামা। আশা করি ঠিক আছে, তাও আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, একটু সেফ পজিশনে থাকার জন্য দেখে নিচ্ছি, কারণ ভুল হইলে তো পুরাটা ভুল হয়ে যাবে। আশা করি ঠিক আছে, এটাই ফর্মুলা। হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে এই জায়গা থেকে আমি গামার মানটা বের করব কিভাবে? খুবই ঝামেলার একটা কোশ্চেন। অনেকেই আমাকে এটা বলো, মানে আমি নিজে দেখছি আর কি, যখন পড়াইছি। দেখো কি করবা তুমি, এইরকম যেটার পাওয়ার থাকবে সেটাকে সব এক পাশে নিয়ে যাবো। কিভাবে? এই T2টাকে এই পাশে নিয়ে আসো তো। T1 বাই কি হয়ে যায়? T2 হয়ে যায় না? আর উপরে থাকলো P2, এই P1টাকে এই পাশে নিয়ে যাও। তাহলে এইটার পাওয়ার কত আসবে? এইটার পাওয়ার আসবে কত? 1 মাইনাস গামা বাই গামা। এভাবে লিখতে পারবো বলো তো? লেখা যাবে এভাবে? এখন তোমার যদি কখনো হয়, এটা শুধু আমি ফিজিক্সের এই ম্যাথের কথা বলতেছি তা না, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যেখানেই হোক, যদি তোমার এইরকম আসে যে এইটার মান তোমার বের করতে হবে, তাহলে তোমার সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে দুই পাশে ln বা লন ধরে নেওয়া। মানে এটা তো আসলে উচ্চারণ হচ্ছে ln, বাট আমরা লন বলে অনেকে অভ্যস্ত। ঠিক আছে, কেন ধরে নিচ্ছি এখনই বুঝতে পারবা, তোমাদের বলে দিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, এটা আমি কেন নিলাম? কারণ তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ক্লাস 9-10-এ ছোটবেলায় পড়ে আসছো। তোমরা কি পড়ে আসছো বলো তো? এই লগ বা ln যেটাই হোক, তাদের জন্য m টু দি পাওয়ার r, এটাকে কি লেখা যায়? এই পাওয়ারটা সামনে চলে আসে,
এই পাওয়ারটা সামনে চলে আসে, তাই না? এটা ছোটবেলায় পড়ে আসছো তোমরা। এটা যেহেতু ছোটবেলায় পড়ে আসছো, এখন তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না, এখন তো পারার কথা। কি করবা বলো? এখন মান বসাও। এই T1/T2, T1 কত? 3 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমি কেলভিনে প্রকাশ করি 303 কেলভিন, আর এটাকে যদি কেলভিনে প্রকাশ করি কত আসে? একটু আমি যোগ করে দেখি। 197.83 প্লাস 273, এটা আসে 470.83 কেলভিন। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে তাহলে বসাও T1 তাহলে কত? T1 হচ্ছে 303, আর T2 কত? 470. ভুল করতেছি কেন, 470.83, ঠিক আছে। আর এইটাকে কি হবে? পাওয়ারটা কি হয়? এই যে ফর্মুলা দেখাইছি তোমাদের, পাওয়ারটা সামনে চলে আসে। পাওয়ারটা যদি সামনে চলে আসে 1 মাইনাস গামা বাই গামা ইন্টু ln P2 এর মান কত বলো তো? কি করছে এখানে? 3 গুণ করছে না? তাহলে P2 এর মান হচ্ছে 3P, P1 এর মান হচ্ছে P। এটা কি আর দেখাইতে হবে? এটা তো আগেরটাতে দেখাইছি। এখন তোমাদের পারা উচিত যে P1 যদি P হয়, P2 হবে কত? 3P। তো এইটা আমরা এখন পর্যন্ত পাইলাম। PP কেটে দিয়ে থাকবে কত? 3। এইটুকু আমাদের এখন ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমি আরেকবার একটু লিখি তোমাদের সুবিধার জন্য। এইটা আমার হচ্ছে এখান থেকে গামার মানটা বের করতে হবে। কেমনে বের করবা? তুমি আগে এই পোরশনটার মান বের করো। এটার মান কত আসে দেখো তো। এটার মান আগে বের করো, যে ln উপরে দিব হচ্ছে 303, নিচে দেব 470.83। এটার মান কত আসে? এটার মান আসতেছে, আচ্ছা একবার একটা কাজ করি, ওইটাকেও নিচে নিয়ে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। যে মানটা ভালো আসবে, 303 নিচে 470.83, নিচে এই যে দেখো এইটা নিচে নিয়ে আসলাম, তাহলে এই পাশে কি থাকে? 1 মাইনাস গামা বাই গামা। কত থাকে এটা দেখো, ln 3, এটা করলে আসে হচ্ছে মাইনাস 0.4012, এতটুকু নিচ্ছে আমি। 1 মাইনাস গামা যে গামা, তাহলে এটা আর গুণ করে দাও। গুণ করে দিলে মাইনাস 0.4012 গামা ইকুয়ালস টু 1 মাইনাস গামা। তো গামাটা এই পাশে আসলে হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। তাহলে মাইনাস 4012 গামা, ওই গামাটা এই পাশে আসলে প্লাস গামা ইকুয়ালস টু 1। এখন তাহলে কি হবে বলো তো? একটা গামা থেকে কি এটা বাদ যাবে না? তুমি যদি এইভাবেও চিন্তা করো যে গামা কমন নাও, তাহলে 1 মাইনাস কি এটা হয়ে যাবে না? তো 1 মাইনাস যদি এটা করি কত আসে? হ্যাঁ, 0.5988 গামা ইকুয়ালস টু 1, মোটামুটি এরকম আসে। গামা ইকুয়ালস টু তাহলে কত? 1 বাই আচ্ছা 1 বাই আনসার করলে হ্যাঁ দেখবো গামার মান এক্স্যাক্টলি আসছে 1.67 একদম। এরপরে আরো সামথিং কিছু আছে, বাট গামার মান 1.67। তুমি এখান থেকে তাহলে কি বলতে পারবা? সুতরাং গ্যাসটি এক পরমাণুক, গ্যাসটি এক পরমাণুক, ঠিক আছে। গ্যাসটি এক পরমাণুক, গ্যাসটা যেহেতু এক পরমাণুক, অর্থাৎ এরপরে তুমি লিখবা অর্থাৎ জাহিনের দাবি কি বলছিল? হ্যাঁ, জাহিনের দাবি সঠিক ছিল। অথবা অনেকে আবার এটাকে কি বলে, এভাবে বলা যায় আসলে। এটা তো যে কোনো এক পরমাণু গ্যাস হইতে পারে, তো অনেকে এভাবে বলে যে জাহিনের দাবি সঠিক হতে পারে, এরকমও বলে অনেকে, ঠিক আছে। বাট যেটা লেখো আশা করি প্রবলেম হওয়ার কথা না এইটুকুতে। তো এই ছিল হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024-এর কোশ্চেন। তো এটার ঘ নাম্বারটা একটু ট্রিকি ছিল, বাট ঝামেলা যেটা ছিল সেটা হচ্ছে এই ক্যালকুলেশনের পার্টটা। তো আশা করি আমি ক্যালকুলেশন পার্টটা তোমাদের বুঝাইতে পারছি। তারপরে যদি কারো প্রবলেম থাকে আমাকে জানাবা, ঠিক আছে। আর তোমাদের আগের ক্লাসগুলোতেও আমি বলছি যে যদি কারো এরকম হয় যে কোনো একটা পার্ট তুমি বুঝতেছো না, তাহলে আবার একটু টেনে দেখবা, আশা করি বুঝে যাবা।
চলো এরপরে কি আছে, এরপর যশোর বোর্ড 2025-এর একটা কোশ্চেন আছে। যশোর বোর্ডের কোশ্চেন একটু টাফ হয়েছিল, তোমরা হয়তো জানো গত বছরে। দেখো যশোর বোর্ডের কোশ্চেন গুলো কেমন হয়েছিল, দেখলে একটু মোটামুটি আইডিয়া পাবা। নিচের চিত্রে ABCD একটি কার্ণচক্র দেখানো হয়েছে। উৎসের তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস, P1 3.7 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর প্রতি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত দেওয়া আছে 2:1, গামার মান দেওয়া আছে মোল সংখ্যা 1। এখন আগে আমার দেখো তো এই কার্ণচক্রে এটা কি জানতে হবে না? তো এটা আমি ছোট্ট করে একটু আলোচনা করি, যাদের জানা নাই খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, আর যাদের জানা আছে তোমাদেরও রিভিশন হয়ে যাবে। কার্ণচক্রের কি হয় বলতো, এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, এখান থেকে যদি শুরু করি কি হয়, শুরুতে হয় হচ্ছে সমষ্ণ প্রসারণ। খাতায় লিখে নাও, যাদের জানা নাই খাতায় লিখে নাও, আর যদি খাতায় লেখা থাকে ওটা একটু বের করে দেখো। শুরুতে কি হয়, শুরুতে হয় সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ যদি হয়, কোথাও যদি সমষ্ণ কাজ করো তাহলে কি হবে, সেখানে তাপমাত্রাটা ফিক্স থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে না। এই যে গ্রাফে এইটুকুতে আমার কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হইল না। এরপরে কি হয়, এরপরে আবার হয় রুদ্ধতাপীয় প্রসারণ, আর আবার কি হয় রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে এইটুকু প্রসারণ, এইটুকু প্রসারণ, এটা আমাদের জেনে রাখতে হবে। কেন জেনে রাখতে হবে, দেখো তোমার উদ্দীপকে বেশিরভাগ সময় এইভাবে বলা থাকবে, সংকোচন বা প্রসারণের অনুপাতটা দেওয়া থাকবে। এখন প্রসারণ হলে কি হবে আর সংকোচন হলে কি হবে, তোমার এই গ্রাফ দেখে এটা বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের জেনে রাখা উচিত যে প্রথমটা সমষ্ণ প্রসারণ, এরপরেরটা রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরে কি হয় বলতো, মনে আছে তোমাদের? এরপরে আবার সমষ্ণ সংকোচন হয়, এরপরে সমষ্ণ সংকোচন হবে, তারপরে কি হবে আবার রুদ্ধতাপীয় সংকোচন। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে আমাদের 4টা ধাপ। ক্লিয়ার হয়েছে? চলো এখন আমরা আশা করি সৃজনশীল করতে পারবো। তো তোমার কিসের মান দেওয়া আছে, যে এই পজিশনে যেটা P আছে, এই P1 এর মানটা তোমার দেওয়া আছে এই পজিশনে। হ্যাঁ, এই P1 এর মানটা তোমার দেওয়া আছে, এইটার মান তোমার দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে, 3.7 × 10⁵। এটার মান তোমার দেওয়া আছে। আর চাইছে P3 এর মান। P3 কই আছে, এই যে এই পজিশনে আছে P3, এই মানটা চাইছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই জায়গায় P1 এর মান দেওয়া আছে, তোমার গ নাম্বার চাইছে P3 এর মান। অন্যান্য বোর্ডে যেমন হয় এরকম যে গ নাম্বারে জাস্ট ফর্মুলা বসাইলে মান চলে আসে, বাট এটাতে কিন্তু এমন না, এটাতে 2টা ধাপে তোমার কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো কিভাবে করব আমরা দেখি, দেখা যাক কিভাবে করা যায়। তো শুরুতে যেটা হবে, দেখো তুমি তো ডিরেক্ট এই যে P1 থেকে তো ডিরেক্ট P3 তে তুমি আসতে পারবা না। তোমার কিভাবে আসতে হবে, প্রথমে P1 থেকে তোমার P2 তে আসতে হবে, এই P2 থেকে তারপরে তুমি P3 তে যাইতে পারবা, ঠিক আছে? তাহলে কেমনে যাবা, P1 থেকে P2 তে যখন তুমি যাবা, প্রথম A থেকে B, এ বি সমষ্ণ প্রসারণে, ঠিক আছে? এইভাবে লিখলে স্যার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি এই বিষয়টা তোমার মোটামুটি একদম ভালো করে আইডিয়া আছে, ঠিক আছে? তাহলে এবিটা কি আমাদের, এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে আমি যদি বের করতে চাই, যেহেতু সমষ্ণ, তাহলে তোমাদের ফর্মুলা কি, P1 V1 = P2 V2, ঠিক আছে না? এটা তাহলে এখানে তুমি একটু করো, এখান থেকে যদি তুমি P2 বের করতে চাও, P2 = কি হবে, P1 V1 / P2। এখন দেখো খুব ঠান্ডা মাথায় দেখবা, এই লাইনটাতে কি বলছিল বলতো, সংকোচন আর প্রসারণের সহগ হচ্ছে, অনুপাত হচ্ছে 2:1। তাহলে তুমি আমাকে এখন বলতে পারবা V1 আর V2 তুমি কত বসাবা? এইটা নিয়ে প্রবলেম ফেস করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমি নিজেও ফেস করতাম, আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম প্রচুর প্রবলেম হইতো আমার, যে 2:1 1:2 কখন কোনটা কি ধরবো, ঠিক আছে? তো এইটা দেখার জন্য তোমার শুরুতে কি দেখতে হবে, এই প্রসেসটাতে আসলে কি হচ্ছে, সংকোচন হচ্ছে নাকি প্রসারণ হচ্ছে, এটা আগে জানতে হবে। তো আমাদের এই বি পদটাতে কি হচ্ছে বলতো, সমষ্ণ প্রসারণ। প্রসারণ হওয়া মানে ছোট হওয়া না বেশি হওয়া বলতো? প্রসারণ হওয়া মানে কি, ছোট হওয়া নাকি বড় হওয়া? প্রসারণ মানে বড় হওয়া। যদি বড় হওয়া হয় তাহলে V1, এটাতে যদি V1 যদি আমি V বলি, তাহলে V2 হবে প্রসারণ 2V। কারণ কি, 2:1 অনুপাত। কার জন্য? সংকোচনের জন্য হবে 2:1, প্রসারণের জন্য হবে 1:2। তোমার যদি এইটা কষ্ট হয়, এটা যদি বুঝতে কষ্ট হয়, যে সংকোচনের জন্য 2:1 আর প্রসারণের জন্য 1:2,
এটা বুঝতে কষ্ট হলে তুমি এই যে আমার মতো ধরে নাও, তুমি আমার মতো বোঝো না, তুমি এই কাজটা করবা যে আমি যেহেতু এখানে প্রসারণ করতেছি তাহলে অবশ্যই এখানে কি হচ্ছে, বাড়তিছে, আয়তনটা বাড়তিছে। আয়তন যদি বাড়ে তাহলে একটা 1 হলে আরেকটা 2 হবেই। ঠিক আছে, চলো আশা করি এখন তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 3.7 ইন্টু 10⁵ ইন্টু V1 টা হচ্ছে V আর V2 টা হচ্ছে 2V, VV কেটে গেল, ডিভাইডেড 2। ডিভাইডেড 2 করলে কত আসবে আমি এই পাশে একটু লিখি, জাস্ট 3.1 ডিভাইডেড 2, সরি 3.7, সরি আমি ভুল করছিলাম এখনই, 3.7 এটা ভুল করলে পুরোটা ভুল হয়ে যেত। 1.85 ইন্টু 10⁵ প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, এটা কত পাইছি? এটা কেবল আমি এই P2 এর মান পাইছি। কিসের মান? P2 এর মান পাইছি। বাট আমার চাইছিল কি, চাইছিল যে P3 এর মান কত হবে এইটা আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, তো P3 এর মান যদি এখন তুমি বের করতে চাও তাহলে P2 থেকে P3 কি প্রসেস, এইভাবে একটু লিখবা এই যে আগেটার মতো, যে BC রুদ্ধতাপীয় প্রসারণে, এটা কি প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে কি হবে বলো, করতে পারবা? চলো দেখি আমরা করতে পারি নাকি। P2 V টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P3 V3 পাওয়ার গামা। বলো এটা কি বুঝতে পারছো? এটা কই থেকে পাইলাম? রুদ্ধতাপীয় 3টা ফর্মুলা ছিল, P আর V এর মধ্যে একটা, P আর T এর মধ্যে একটা, আর V আর T এর মধ্যে একটা। ওই 3টা মাস্ট মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ওইখান থেকে আমি আনছি, তাই না? এই সূত্র আমরা সবাই জানি না, যে রুদ্ধতাপীয় প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে। এখন তাহলে এখান থেকে যদি আমি P3 বের করতে চাই, এখান থেকে যদি P3 বের করতে চাই কি হবে বলো, যে P3 করলে জাস্ট V3 টা এই পাশে চলে আসবে, P2 ইন্টু V2 বাই V3 পাওয়ার গামা। এটা আমি একবারে কেমনে লিখলাম বলো, এই V3 টাকে এই পাশে এসেছি, তাহলে V2 এর পাওয়ারও গামা, V3 এর পাওয়ারও গামা, তাহলে V2 বাই V3 পুরাটার পাওয়ার আমি কি লিখতে পারি, গামা লিখতে পারি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তুমি একটা লাইন বেশি করে তারপরে এই লাইন লেখো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি মান বসাও, P2 এর মান কত পাইছো? P2 এর মান পাইছো 1.85 ইন্টু 10⁵। তারপরে তুমি কি করবা, V2 বাই V3 করবা। এখানে আবার ঝামেলা, যে আমি কি বসাবো, 1:2 নাকি 2:1। আবার তোমার কি করতে হবে, তোমাকে আমি বারবার বলছি নামের দিকে দেখো, নামে কি বলছে, নামে বলছে প্রসারণ। নামে যেহেতু প্রসারণ বলছে, তাহলে V2'র আয়তন যদি V প্রাইম হয়, V2'র আয়তন যদি V প্রাইম হয়, তাহলে V3 কি হবে, এখানে কি হচ্ছে প্রসারণ না, 2V প্রাইম। যেহেতু কি হচ্ছে প্রসারণ হচ্ছে, অবশ্যই কি হবে, বাড়বে, এটা তো কম হবে না, তাই না? কম হওয়ার তো কোনো চান্স নাই। তাহলে V3 হবে 2V প্রাইম, তাহলে এখানে সেটা বসালেই তোমার হয়ে যাবে। তাহলে V2 হয় যদি V প্রাইম, V3 হবে হচ্ছে 2V প্রাইম, পাওয়ার হচ্ছে গামা। গামাটা কত দেওয়া আছে, 1.4। তাহলে বসালেই চলে আসবে। এটা তো কেটেই গেল, থাকবে হচ্ছে যেটা আগে ছিল 1.85 10⁵ ইন্টু উপরে কত 1 নিচে 2, এটার পাওয়ার হচ্ছে 1.4। আসতেছে আমার 70101.89 নিউটন পার মিটার স্কয়ার। আমি একটু দেখি, তোমরাও দেখো যে ঠিক আছে নাকি। আশা করি ঠিক আছে, বাট তাও আমি একটু দেখতেছি যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। ঠিক আছে, কারণ হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে পারছো, দেখো অন্যান্য বোর্ডে সৃজনশীল কিন্তু এত বড় ঘ নাম্বার নর্মালি আসে না, এটা কিন্তু যথেষ্ট একটু হেলদি ম্যাথই ছিল। ঘ নাম্বারে গেলে তোমরা আরো ভালো ফিল করতে পারবা, যেটা আসলে যশোর বোর্ড 2025 কোশ্চেন ছিল। তো এটা ছিল হচ্ছে গ নাম্বার, এতটুকু। এরপরে ঘ নাম্বারে কি বলছে দেখো, যশোর বোর্ড 25 হবে, এখানে বলে 24 লিখে ফেলছে। আচ্ছা দেখো নিচের চিত্রে ABCD একটি, আচ্ছা এটা তো পড়ছি, আবার পড়তেছি এখানে, তো আমরা জানি এটা আলোচনা করছি। খ নাম্বারটা বলছে উদ্দীপকের চক্রে, এই যে চক্রটা আছে উদ্দীপকের কারণ চক্রে মোট কৃত কাজ শূন্য হবে নাকি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই শূন্য হবে কি হবে না এটা কিভাবে বের করতে হয় তোমাদের কি জানা আছে? প্রত্যেকটা প্রসেসের জন্য মান বের করতে হবে, প্রত্যেকটা প্রসেসের জন্য তোমার মান বের করতে হবে, যে এই জায়গায় কৃতকাজের মান কত, এখানে কৃতকাজের মান কত, এইটাতে কৃতকাজের মান কত, এখানে কৃতকাজের মান কত।
প্রত্যেকটা বের করে তারপর তোমার এই ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তো চলো দেখি খ নাম্বার শুরু করি আমরা। খ নাম্বারে কি করব, শুরুতে এবি পথে এবি সমষ্ণ প্রসারণে কৃত কাজ, এটা যদি করো তাহলে কি আসবে বলো তো? এখানে কি আসবে? W1 ইকুয়ালস টু এন আর টি। এখানে T1 ধরলাম যে এই পথে তাপমাত্রাটা হচ্ছে T1, এইখানে ধরতেছি আমি T1 আর এইখানে ধরতেছি আমি হচ্ছে T2। কেন এইখানে লিখলাম আমি? কারণ এই পুরাটাতে তাপমাত্রা কি থাকে? একই থাকে। এই পুরাটাতেও তাপমাত্রা একই থাকে। কেন? কারণ এইটাও সমষ্টি প্রক্রিয়া, এইটাও সমষ্টি প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা T1 ln V2 বাই V1। V2টা কি? V2টা এখানে আয়তন আর V1 হচ্ছে এখানকার আয়তন। আচ্ছা, তো মোল সংখ্যা কত? 1 বলছিল। আর এর মান তোমাদের আমি মুখস্থ রাখতে বলছি 8.314। T1টা আমাদের কত দেওয়া আছে? 127 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে নিয়ে আসো কি করতে হবে? কেলভিনে আনতে গেলে এটাকে কেলভিনে নিলে 400 কেলভিন আসবে মেবি, হ্যাঁ 400 আসে, দেখো কেলভিনে করলে এটা আসে হচ্ছে 400 কেলভিন ইনটু ln V2 বাই V1। কি করবা বলো? শুরুতে কি হচ্ছে? এবি পথে সমষ্টি প্রসারণ হচ্ছে, প্রসারণ হলে আয়তন বাড়ে, তাহলে আয়তন বাড়লে V2 অবশ্যই বড় হবে, তাহলে 2V বাই V, যেহেতু এখানে 2:1 দেওয়া আছে। তাহলে এটা করলে কত আসে? একটু মানটা লেখো, এখানেই লিখি কারণ আমাদের জায়গার দরকার এখন। ln 2, তাই না? হ্যাঁ, 2305.13 জুল, ঠিক আছে? এইটা বের হলো কি? এবি পথে। এরপরে আমার কি করতে হবে? বিসি রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, এখানে কৃত কাজটা কত আসে একটু ভালো করে দেখো। W2 ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2, তাই না? এইটা হচ্ছে ফর্মুলা। তো এখন এইটা দেখার পরে তোমার মাথায় কি আসছে বলো তো? এন এর মান আমি জানি, আর এর মান আমি জানি, গামার মানও দেওয়া আছে, T1 আমার দেওয়া আছে, এখানকার তাপমাত্রাটা দেওয়া আছে, কিন্তু এই T2টা আমি জানি না। তোমার কি করতে হবে? এখান থেকে তোমার T2টা বের করে নিতে হবে। বোঝা গেছে? ম্যাথটাতে মানে যথেষ্ট পরিমাণে ক্যালকুলেশন দরকার। তো T2 যদি বের করতে চাও, তোমার কি দেওয়া আছে যে এখান থেকে এই জায়গায় আসলে কি আয়তন দ্বিগুণ হয়ে যায় না? কারণ কি? রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। তাহলে তুমি কিভাবে করবা এটা? যে আমরা যে ফর্মুলাটা জানি, এটা পাশে আমি করে দিচ্ছি, T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, ঠিক আছে? এখান থেকে তোমার T2টা বের করতে হবে। যদি T2 আমি বের করতে চাই, T2 ইকুয়ালস টু কি আসবে? এটা এই পাশে আসবে যে T1 V1 বাই V2, এটার পাওয়ার আসবে গামা মাইনাস 1। বলো এটাকে বুঝতে পারছো? এটা কেমনে লিখলাম? এটা কি ক্লিয়ার হয়েছে? এর আগেও কিন্তু একবার লিখছিলাম আগের প্রশ্নে, ঠিক আছে? তো এইগুলো এখন তোমাদের মোটামুটি বুঝে নিতে হবে। বা তুমি যদি নাও বুঝো, এমন অনেকে হয়তো থাকতে পারো যে না আমার তারপরে এটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতেছি না, তুমি নিজে এটা হাতে করবা, ঠিক আছে? কয়েকবার করলেই তুমি আশা করি এটা বুঝে যাবা। এখন তাইলে মান বসাও। এটার মান হচ্ছে 400 ছিল, এইটা কত হবে বলো? এখানে তো V1 লেখা উচিত হয়নি, এখানে হচ্ছে লেখা উচিত ছিল V2, আর এটা লেখা উচিত ছিল V3। কেন? এটা কি জানো? কারণ এইখানে হচ্ছে T1, এখানে T2, কিন্তু আয়তন তো তুমি এইখান থেকে এখানে আসছো না, এটা V2 এখানে V3, এটা তাই লেখা উচিত ছিল। এটা V2 এটা V3, এটা লেখা উচিত ছিল, ঠিক আছে? তো এখন যেটাই লেখো সমস্যা নাই, বাট এটা লেখা বেশি কাজের আর কি, এটাই আসলে উচিত লেখা। তো V2 আর V3 যদি অনুপাত করো, কি হচ্ছে? এখানে রুদ্ধতাপীয় প্রসারণ হচ্ছে, আগেরটাতে আমরা দেখে আসছি। তাহলে কি হবে? V2 বাই V3 কি হবে? এইটা হবে হচ্ছে, এইটা যদি হয় V1 V প্রাইম 2V প্রাইম, পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, গামা মান কত? 1.4। হ্যাঁ, কত আসে তোমরা একটু হাতে করে দেখবা, ঠিক আছে?
1.4 মাইনাস 1, 303.14 এত কেলভিন। এটা আসলো আমার। এখন আমি এখানে মান বসাবো। এখন এখানে যদি আমি মান বসাই তাহলে কত আসে? এন এর মান 1, 8.314, নিচে 1.4 মাইনাস 1, T1 এর মান হচ্ছে 303.14 আর T2 হচ্ছে 400। কত আসে একটু দেখো, এটা কত আসে একটু দেখো। 8.314 নিচে 1.4 মাইনাস 1, 303.14 মাইনাস 400 মাইনাস 2013.2351 জুল। এইটা আসলে আমাদের কি কেবল আমাদের এবি আর বিসির জন্য হয়েছে। এখন আবার করতে হবে কি সিডি আর ডিএ, এটার জন্য বের করতে হবে। আমি একটু দেখি যে এই দুইটা মান আমার ঠিক আছে নাকি। রুদ্রতাপীয়তে হ্যাঁ, 2350 ছিল, আর একটা হচ্ছে মাইনাস 2013 আসছে, তাই না? এই যে আমি একটা ভুল করছি, এখানে একটা ভুল করছি। এখানে তো মাইনাস হবে না, এখানে তো মাইনাস হবে না। কেন হবে না বলো তো? আমি এখানে কিন্তু একটা ভুল করছি, এখানে মান বসাইতে ভুল করছি। দেখো কি একটা বড় মিস্টেক করে ফেলছিলাম, একটু সাবধান থাকবে তোমরা। এটা কিন্তু আমি বিশাল বড় একটা মিস্টেক করছি। এটা হচ্ছে 400 মাইনাস 303 কারণ আমি লিখছি সূত্র ঠিক, সূত্র ঠিকঠাক লিখছি যে T1 মাইনাস T2, আর এখানে বসাইছি T2 মাইনাস T1। ঠিক আছে, তো যাই হোক মান ঠিক আছে, এইটুকু আমাদের হয়ে গেছে। তাহলে এবি পথে শেষ, বিসি পথে শেষ। এরপরে আমার করতে হবে কি বলতো? সিডি পথে। সিডি পথটা কি? সিডি সমষ্ণ সংকোচনে, সিডি সমষ্ণ সংকোচনে, সিডি সমষ্ণ সংকোচনে। তো তাহলে কি আসবে? W3 ইকুয়ালস টু এন আর T2 ln V4 বাই V3। হ্যাঁ, এটা একটু দেখো কি হয়েছে। এল কি আমরা সূত্র বসাইছি এন আর পর্যন্ত, ঠিক আছে। এইটুকুতে তাপমাত্রা কত? এইটুকুতে তাপমাত্রা এখন কিন্তু আর T1 না, এইটুকুতে তাপমাত্রা হচ্ছে T2, এই জন্য এই তাপমাত্রাটা বসাইতে হবে। ঠিক আছে, এটা T2 পাবো। T2 পাওয়ার পরে তারপর কি করবো আমি? আর এই জায়গায় আয়তন আগে ছিল V3, পরে হয়ে গেছে V4। আমি এইটুকু নিয়ে কাজ করতেছি সিডি, তুমি ওইটা নিয়ে এখন চিন্তা করলে হবে না, সিডি নিয়ে কাজ করতে হবে। তাহলে বসাইছি, দেখো তো V3 V4 চলে আসছে। তো এখন তুমি মান বসাও। এটা তো ছিল 1, এটা 8.314, T2 কত ছিল? আমরা কত বের করছি? 303 দশমিক কত পাইছি বলো তো, ভুলে গেলাম। 303.314, ঠিক আছে। আর এলএন এখন বোঝার বিষয় আছে, আবার বোঝার বিষয়টা কি? এখানে কি হয়? এখানে সমস্ত সংকোচন হয়। সংকোচন যদি হয় তাহলে কি হয়? আয়তন ছোট হয়। আয়তন যদি ছোট হয়, এখন তোমার তাইলে কি হবে? খুব ভালো করে দেখবা, সেটা হচ্ছে যদি V3 V হয়, যদি V3 হচ্ছে V হয়, V4 হবে V/2। কেন হইলো? কেন এমন হইলো? কারণ আমাদের উদ্দীপকে দেওয়া আছে এটা হচ্ছে সবসময় 2:1 হবে। ঠিক আছে, সংকোচন বা প্রসারণ। তাহলে কেমনে হবে? যখন সংকোচন হবে তখন কি হবে? যা ছিল তার অর্ধেক, যখন প্রসারণ হবে তখন যা ছিল তার দ্বিগুণ। যদি এখন আমাদের সংকোচন হচ্ছে তাহলে কি হবে? V/2। ঠিক আছে, তাহলে মান যদি বসাও, এখানে আসবে V/2, নিচে V, কেটে যে হাফ থাকবে আর কি। তাহলে এখানে কত আসে? 8.314, 303.14 লন 1/2 কত আসছে? ঠিক আসছে? হ্যাঁ, একদম পারফেক্ট। মাইনাস 1746.94 এত জুল। ঠিক আছে, এইটা আসলে আমাদের সিডি পথে। এরপরে আমাদের কি করতে হবে? ডিএ রুদ্ধতাপীয় সংকোচনে, রুদ্ধতাপীয় সংকোচনে, সংকোচনে W4 আসবে এন আর গামা মাইনাস 1। এইখানে দেখো, খুবই দেখার বিষয় হচ্ছে এইটা, খুব ভালো করে দেখবা যে এইখানে T1 মাইনাস T2, T1 মাইনাস T2 শুরুর তাপমাত্রা, এখানে হচ্ছে শেষের তাপমাত্রা।
রুদ্রতাপীয় শুরুর তাপমাত্রা, রুদ্রতাপীয় শেষের তাপমাত্রা। যখন তুমি 4 নাম্বার এটার ক্ষেত্রে করতেছো, মেবি সাউন্ড হচ্ছে প্রচুর, ওই যে পাশের বিল্ডিং এ সম্ভবত, কিছু তো করার নেই। আচ্ছা, তো এইটাতে দেখো, এইটাতে শুরু কোনটা? এইটাতে শুরু হচ্ছে ডি, ডির তাপমাত্রা হচ্ছে T2, শেষের তাপমাত্রা হচ্ছে T1। লক্ষ্য করার বিষয়টা কি বলছি আবার একটু দেখো, যে আমরা শুরুতে যেটা করছিলাম, বিসি পদটাও ছিল রুদ্রতাপীয়, কিন্তু এটা ছিল কি প্রসারণ। বিসি পদটাতে শুরুতে ছিল T1, পরে ছিল T2, এই জন্য ফর্মুলা হয়েছে T1 - T2। কিন্তু এখন ডি থেকে এতে যাওয়ার সময় শুরুর তাপমাত্রা T2, শেষের তাপমাত্রা T1। এই জন্য আমার এখানে লিখতে হবে কি, এই জন্য আমার লিখতে হবে যে T2 - T1। ঠিক আছে, বাকি সবই সেম। তাহলে যদি হয় মানও সেম আসবে, জাস্ট একটা মাইনাস আসবে। -303.14 -400, তাহলে এটা কত আসে? এটা আসে 2013.2351 -2013.2351 জুল। ঠিক আছে, এখন তোমার টোটাল কাজের পরিমাণটা বের করতে হবে। মোট কৃত কাজ, মোট কৃত কাজ W = তাহলে কি হবে? W1 + W2 + W3 + W4। ঠিক আছে, তো এই সিজনটা খুবই বড় ছিল, তো যোগ করো। আমি আর এগুলো মান লিখতেছি না, তোমরা এখানে মান লিখবা। প্রচুর সাউন্ড হচ্ছে, আমি বুঝতেছি, হয়তো ক্লাসের মধ্যেও তোমরা সাউন্ড পাচ্ছ হয়তো বা, তো কিছু আসলে করার নাই, আমাদের তো হাতে নাই এটা। তোমরা একটু সাউন্ড কমাইয়ে ক্লাসটা দেখবা, ঠিক আছে? তাহলে মেবি আশা করি ভালো হবে। 94 - 2013.2351। তো আসতেছে আমার হচ্ছে 558.19 জুল, অর্থাৎ কৃত কাজ শূন্য হবে না। ঠিক আছে, শূন্য হবে না। ক্লিয়ার হয়েছে? কৃত কাজ শূন্য হবে না। বলো, আশা করি ক্লিয়ার হয়েছে। এই যে এটা কিন্তু যথেষ্ট বড় ছিল, ঠিক আছে, আর অনেক কিছু বোঝার ছিল। এই একটাতে তোমাদের কার্নো ইঞ্জিনে যা আছে মোটামুটি সব কভার হয়ে গেছে। আশা করি আর কার্নো ইঞ্জিনে প্রবলেম হওয়ার কথা না, এই জন্য আমি এটা নিছি। ঠিক আছে, তো এইটা গ নাম্বার ছিল, আর এটা ছিল হচ্ছে আমাদের ঘ নাম্বার, এত বড় ছিল। চলো সামনের দিকে যাই। এই দিনাজপুর যশোর বোর্ডের 25 সালে কোশ্চেন একটু কঠিন হয়েছিল, তোমরা একটু দেখবা। এরপর রাজশাহী বোর্ডের 2024-এ একটা প্রশ্ন নিছে আমি, দেখো এটাতে কি কি আছে, চলো একটু দেখি। একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 340 কেলভিন। কার্নো ইঞ্জিনের কথা মনে আছে? মনে আছে তোমাদের কার্নো ইঞ্জিনের কথা? আর যদি তোমাদের এই ক্লাসটাতে কারো তাপগতিবিদ্যা যদি এমন হয়, তোমাদের মধ্যে কারো তাপগতিবিদ্যার মধ্যে প্রবলেম আছে, তোমরা একটু আমাদের চ্যানেলের একটু আগের ভিডিওতে যাবা। এই জাস্ট কয়েকদিন আগে, সম্ভবত 4-5 দিন আগেই 27 ব্যাচের আমি একটা তাপগতিবিদ্যার ফুল ক্লাস নিছি, ওটা ইউটিউবে ফ্রিতে আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে, সম্ভবত 3.5 ঘন্টার একটা ক্লাস, ফুল তাপগতিবিদ্যার প্রত্যেকটা টপিক আমি বোঝানোর ট্রাই করছি ওখানে। ঠিক আছে, যদি কারো প্রবলেম থাকে কোনো টপিকে, ওইখান থেকে দেখে আসতে পারো। ঠিক আছে, চলো তাহলে উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রাটা কি ধরতাম আমরা? উৎসের তাপমাত্রা মানে হচ্ছে T1, আর উৎসের তাপ কতটুকু শোষণ করে তাপ উৎস থেকে, এটা হচ্ছে Q1। ঠিক আছে, এটা দুটো দেওয়া আছে। এরপরে বলছে কি, গ্রাহকের তাপমাত্রা কত? 240, এটা হচ্ছে T2। আর কতটুকু তাপ ছেড়ে দেয়, এটা হচ্ছে Q2। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা একদমই সহজ। উদ্দীপকের আলোকে এনট্রপির পরিবর্তন হিসাব করো। এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন, যদি কেউ জানো তাহলে খুবই ভালো, যদি না জানো একটু দেখো। খুবই ভালো একটা কোশ্চেন, বাট খুবই ছোট্ট। এনট্রপির পরিবর্তন তোমার বের করতে বলছে। এনট্রপির পরিবর্তন চাইছে। এনট্রপি তো আমরা হিসাব করতে পারি না, আমরা তো এনট্রপির পরিবর্তন হিসাব করি, তাই না? এনট্রপির পরিবর্তন তোমার এখন তাহলে কত হবে? ডিএস ইকুয়ালস টু তোমার আসবে কত? শুরুতে তাপের পরিমাণ, সে কত তাপ নিছে? Q1। কত তাপমাত্রায়? T1। তাহলে এইটা হবে হচ্ছে Q1/T1। এইখান থেকে সে কোথায় আসছে? পরে Q2/T2, এটা হচ্ছে তার
তাপ গ্রাহকের ক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে তাপ উৎসের ক্ষেত্রে নিবা মাইনাস তাপ গ্রাহকের ক্ষেত্রে নিবা, তাহলেই তুমি এনট্রপির পরিবর্তন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু মান বসাইলেই তোমার হয়ে যাবে। Q1টা কত? 2200 নিচে 340, আর এটা হচ্ছে মাইনাস 1200 নিচে 240। কত আসে একটু দেখো, 2340 মাইনাস 1200, যেটা মানে এখানে আসে 1.47, আরো এরপর কিছু মান আসে, আমি এটুকু নিলাম। আর এনট্রপির একক কি, এনট্রপির পরিবর্তনের একক কি? জুল পার কেলভিন। ঠিক আছে, এইটা হচ্ছে রাজশাহী 24, আশা করি ঠিক আছে। তাও আমি একটু চেক দেই। হ্যাঁ ঠিক আছে, তো বুঝতে পারছো গ নাম্বার জাস্ট এতটুকুই ছিল, এটা গ নাম্বারটা অনেক ছোট ছিল। খ নাম্বারটা একটু দেখো, যে একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা এত তো দেওয়া ছিল, আচ্ছা উদ্দীপক তো পড়ছি, ভুলে যাই বারবার। খ নাম্বারে বলছিল ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 120 কেলভিন যদি বাড়ায়, 120 কেলভিন বাড়ালে দক্ষতার কি পরিবর্তন হবে? তাহলে আগে তো তোমার এটা দক্ষতা বের করতে হবে, তাই না? দক্ষতা আমি যদি বের করতে চাই, তো ঘ প্রথম অবস্থায় ইঞ্জিনটির দক্ষতা, কর্মদক্ষতা যেটাই লিখি, এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে T2টা এখানে কত? 1 মাইনাস T2 এখানে কত? 240, আর T1 ছিল কত? 340 ইন্টু 100%। এটা করে দেখো তো কত আসে, এটা করলে কত আসে, এই পাশে লিখি, কোন জায়গার দরকার আমাদের। 1 মাইনাস 240 বাই 340 ইন্টু 100%, 29.41%। ঠিক আছে, এটা শুরুতে আসলো। এরপর উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়ানো হলে তাহলে তোমার দক্ষতা কি হবে, কর্মদক্ষতা কি হবে? এটা প্রাইম দিলাম, যে 1 মাইনাস T2 বাই T1 প্লাস 120। ঠিক আছে, যে আমি আগে যা ছিল T1 এর থেকে 120 বাড়াচ্ছি, তখন কি হবে একটু দেখো। এই কোশ্চেন খুব ইজি ছিল, বাট আমি কর্মদক্ষতার কনসেপ্টটা এখানে দেওয়ার জন্যই তোমাদের এখানে দিছি। ঠিক আছে, T2টা কি 240ই থাকলো, আর এটা হচ্ছে 340 প্লাস 120 ইন্টু 100%, কত আসে? 1 মাইনাস উপরে 240 বাই 240 প্লাস 120 হবে এখন 47.83%। 47.83%। ঠিক আছে, কতটুকু পরিবর্তন? তাহলে দক্ষতার পরিবর্তন যদি বের করি, এটা আমি একটু উপরে লিখে দিচ্ছি, আলাদা একটা পেজ নিব না। আচ্ছা নেই, না হয় আলাদা একটা পেজ নেই। দক্ষতার পরিবর্তন এটা প্রাইম মাইনাস এটা থেকে মাইনাস জাস্ট করতে হবে 29.41, 18.42 মেবি, 18.42 এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এইটা অ্যাড করার একটা কারণ আছে। তোমাদের মনে হইতে পারে যে এটা কেন আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে এইটা তোমাদের কনসেপ্টটা জেনে রাখার জন্য, অনেকে হয়তো জানো, খুবই সহজ কনসেপ্ট, যে উৎসের তাপমাত্রা যদি তুমি বাড়াও, উৎসের তাপমাত্রা জমি যত বাড়াবা কর্মদক্ষতা তত বাড়তে থাকবে, আর তাপ গ্রাহকের তাপমাত্রা যদি বাড়াও তাহলে কর্মদক্ষতা কমতে থাকবে। ঠিক আছে, তাহলে
উৎসের তাপমাত্রা যত বাড়াবা কর্মদক্ষতা তত বাড়বে, উৎসের তাপমাত্রা যত কমাবা কর্মদক্ষতা তত কমবে, ঠিক আছে। আর যদি তাপ গ্রাহকের চিন্তা করো, তাপ গ্রাহকের তাপমাত্রা যত বাড়াবা তাহলে কর্মদক্ষতা তত কমতে থাকবে, আর তাপ গ্রাহকের তাপমাত্রা যত কমাইতে থাকবে কর্মদক্ষতা বাড়তে থাকবে, ঠিক আছে। এটা একটু খাতায় লিখে রাখবা, অথবা যদি জানা থাকে তাহলে তো খুবই ভালো। তো চলো সামনের দিকে যাই। এরপর চট্টগ্রাম বোর্ড 2025-এর একটা কোশ্চেন অ্যাড করছে আমি, দেখো এটা বিশাল বড় একটা উদ্দীপক মনে হচ্ছে দেখে। তাপ অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে 1 × 10⁵ প্যাসকেল এবং 123 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো। 2 মোল হিলিয়াম গ্যাস। তাহলে তোমার এখানে অনেকগুলো, এক লাইনের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দিয়ে ফেলছে। কি কি বলছে? চাপের মান দেওয়া আছে এখানে, তাপমাত্রার মান দেওয়া আছে এখানে, এন এর মান 2 মোল দেওয়া আছে, হিলিয়াম গ্যাস মানে গামার মান তোমার দেওয়া আছে 1.67। একসাথে একবার এতগুলো ইনফরমেশন দিয়ে দিছে। অতঃপর সিলিন্ডার দ্বয়ের চাপের পরিমাণ 1/3 হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হইল। তাহলে হ্রাস করছে 1/3, ঠিক আছে। 1/3 হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হলো। এখানে হিলিয়াম গ্যাসের জন্য গামার মান দিচ্ছে, আর এর মান 8.31 ইউজ করতে বলছে। উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। আমার মনে হচ্ছে কোশ্চেনটা আমার একটু দেখতে হবে, কারণ এখানে কি বলছিল, 1/3 হ্রাস করে না 1/3 হ্রাস করে, এটা একটু দেখতে হবে। এটা কোনটা? চট্টগ্রাম বোর্ড 2025। হ্যাঁ ঠিক আছে, না ঠিক লিখছে। আমি ভাবলাম কি এখানে কি ভুল লিখছে নাকি, না দেখি না ঠিকই আছে। তো দেখো তাহলে কিভাবে করবা তোমরা, এটার গ নাম্বারটা আমি করে দিচ্ছি আগে। তো তোমার কি করতে হবে, তোমার চাপ আর তাপমাত্রার মধ্যে রিলেশন আসতে হবে, তাই না? তাহলে এই জায়গায় তোমার কোথাও কি লেখা আছে যে এটা সমষ্ট প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই। তাহলে তুমি এটা কি করবা বলো তো, এটা তুমি কেমনে কি করবা? তো তোমাদের একদম যদি বেসিক একটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছে সমষ্টের জন্য আমি বলে আসছি, সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রেখে কাজ করা হয়। আর যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় সেখানে তাপের আদান প্রদান হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, এইটা মনে রাখতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। তোমাদের একটু মনে করাই দেই আমি, যে তোমাদের ছিল এরকম ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। রুদ্ধতাপীয়র ক্ষেত্রে এই যে ডিকিউ এর মান হইতো 0, মনে পড়ে? রুদ্ধতাপীয়র ক্ষেত্রে ডিকিউ এর মান ছিল 0, কারণ রুদ্ধতাপীয়তে কোনো তাপের আদান প্রদান হয় না। যদি না হয় তাহলে তোমার এই কাজটা কিভাবে হয়? কাজটা হয় তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মাধ্যমে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস হয়, সেইটুকু দিয়েই কাজ হয়, ঠিক আছে। আশা করি এটা তোমাদের মনে আছে, ঠিক আছে। তো এটা তোমাদের মনে করার জন্য জাস্ট লিখলাম আমি। এখন তাহলে তুমি কি করবা? এখানে আনসার কয়টা দিছে এরা? হ্যাঁ একটাই। হ্যাঁ, তাহলে তোমার যেহেতু বলছে তাপ অপরিবাহী, তাহলে এটা কি প্রসেস? তাপ অপরিবাহী মানে হচ্ছে রুদ্ধতাপীয়, ঠিক আছে। খুব সুন্দর মতো মনে রাখবা। দেখো তোমরা যে পারবা না, আমি একবারও বলে নি যে তোমরা এইগুলা সৃজনশীল পারবা না, এখন তুমি করতে পারবা। বাট তোমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই জিনিসগুলো ধরতে প্রবলেম হয়। তো এটা ধরার জন্য আসলে কি দরকার? এইটা ধরার জন্য দরকার একদম বেসিক নলেজ দরকার, খুবই বেসিক নলেজ দরকার। তো আমরা যে ভুলটা করি, শুধু তোমরা না, একদমকি আমরা ভার্সিটিতে দেখা যায় অনেক সময় এই ভুলটা করি, যে স্যারের কথাগুলো ভালো মতো যখন শুনি না, হয়তো স্যার ছোট্ট একটা কথা বলছে, ওইটা ছিল বেসিক কথা, যে এটা হইলে কিন্তু এটা তোমাদের ধরে নিয়ে করতে হবে, এইটা পরীক্ষার হলে যায় সাফার করতে হয়। তো তোমাদের এই জন্য আমি বারবারই বলি যে তোমরা খাতা দেখবা প্লাস বই দেখবা, তারপরে তোমরা সৃজনশীল প্র্যাকটিস করতে যাবা। আগে এই টেস্ট পেপার নিয়ে সলভ করে ফেলে তারপর দরকার নেই, তুমি ধীরে ধীরে যাও। তুমি খাতা দেখো, ওই জায়গায় 15 মিনিট সময় দাও, বই দেখো সেইখানে 10 মিনিট সময় দাও, দেখার পরে তারপরে তুমি সলভ করতে চাও। এই যে 25 মিনিট 30 মিনিট তোমার চলে গেল না, এইটাই তোমার সবচেয়ে ইফেক্টিভ হবে। বুঝে গেছে? যাই হোক চলো, তাহলে এখন যদি তোমাদের বের করতে বলি তাহলে তুমি কেমনে বের করবা? তুমি ফর্মুলা কি জানো? T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা, তাই না? তাহলে এখন তোমার যেহেতু T2 বের করতে হবে, T2 যদি বের করতে চাই, T2 ইকুয়ালস টু জাস্ট এই P2 এর পার্টটাকে নিচে নিয়ে আসো, তাহলে কি হবে?
T1 উপরে থাকে হচ্ছে P1 1 মাইনাস গামা বাই গামা, নিচে P2 1 মাইনাস গামা বাই গামা। এটা একটু ভেঙলি লিখলাম কারণ এটা ছোটই আছে, জায়গা আছে। তো এই পার্টটাকে আমি বারবার কি করতেছি, এই দুইটাকে একসাথে, যেহেতু পাওয়ার দুইটারই সেম, দুইটাকে একসাথে লিখে তারপরে আমি পাওয়ার দিচ্ছি, যে 1 মাইনাস গামা নিচে গামা। তাহলে এখানে বসাও। T1 কত দেওয়া ছিল? 123 ডিগ্রি সেলসিয়াস, মানে কত? মেবি 396 আসবে না, এইভাবে এরকম আর কি। হ্যাঁ 396, তাহলে 396 ইন্টু T1, P1টা কত, চাপ এখানে কত করছে? হ্যাঁ এই জায়গায় প্রবলেমটা হয়। তো এখানে এখন কি করব আমি, তো খুব সুন্দর মতো দেখবা। ধরলাম তার প্রথম চাপ ছিল হচ্ছে P, এরপরে তার চাপটা কত করা হয়েছে বলতো? চাপের পরিমাণ 1/3 হ্রাস করে। তাহলে চাপের পরিমাণ কি করছে আমি? চাপের পরিমাণ যা ছিল তার থেকে 1/3 হ্রাস করছি। বোঝা গেছে? চাপটা কি করছি? 1/3 হ্রাস করছি আমি। চাপ কিন্তু বলেনি 1/3 করছি, 1/3 করছি বললে হয়তো 1/3 P, যেহেতু বলছে 1/3 হ্রাস করছি এই জন্য P মাইনাস 1/3 P, যেটা করলে আসবে 2/3 P। তো P এর মান আমাদের যেহেতু দেওয়া আছে, তো ভালো হয় তোমাদের P এর মানটা এখানে বসাবা। তো P1 এর মান তাহলে 1 × 10⁵, আর P2 এর মান হচ্ছে 2/3 × 10⁵। ঠিক আছে, এটা বসাইলে একটু ভালো হবে, যেহেতু মান দেওয়া আছে, দেখতেও ভালো লাগবে। তোমরা একটু বসাবা, যেহেতু মান দেওয়া আছে। তাহলে P1টা কত? 1 × 10⁵, আর P2 হচ্ছে 2/3 × 10⁵। কেমনে আসছে বুঝতে পারছো? এখন বোঝা উচিত। আচ্ছা, এটা মান বসাই, 1.67 বলাই আছে মানটা, আর নিচে 1.67। তাহলে ক্যালকুলেট করলে কত আসে একটু দেখো। 396 ইন্টু 1/2/3, হ্যাঁ পাওয়ার হচ্ছে উপরে 1 মাইনাস 1.67, নিচে 1.67, আমার আসলো 336.55 কেলভিন। ঠিক আছে, দেখি একটু, চট্টগ্রাম বোর্ড 25, তাই না? হ্যাঁ 336.55 কেলভিন। তো এটা ছিল হচ্ছে গ নাম্বার। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। এরপরে ঘ নাম্বারটাতে আসো তো, দেখি কি বলছে। উদ্দীপকে উল্লেখিত সিলিন্ডার দ্বয় দ্বারা কৃত কাজের তুলনা করে মন্তব্য করো। তো এইখানে দুইটা সিলিন্ডার ছিল, একটা হচ্ছে দেখো এখানে আনসারেরা, হ্যাঁ তাহলে এখানে তোমার কি করতে হবে? তাপ অপরিবাহী যখন রুদ্ধতাপীয়র ক্ষেত্রে করছি, এরপরে আবার আরেকটা কি, তাপমাত্রা স্থির রেখে, দুইটা কিন্তু আলাদা সিলিন্ডার। তাপমাত্রা যদি স্থির রেখে করো, এটা কি? সমষ্ট প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে তোমার ঘ নম্বরে আসলে করতে হবে কি? ঘ নম্বরে আমি এখানে লিখে দিচ্ছি, এটা আমি করে দিব না, কারণ আমি একদম ডিটেলসে সমস্ত রুদ্ধতাপীয় ডিটেলস একদম করে দিছি। এটা তোমাদের এইচডব্লিউ দিব। আমি কি দিব? যে তাপ অপরিবাহী যেহেতু বলছে, তাহলে এটা কি করতে হবে? তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করতে হবে, একটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করতে হবে। আরেকটা যেহেতু বলছে তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা যেহেতু স্থির রেখে বলছে, এইটা তো বলে কি হবে? এইটা হবে সমষ্ণ প্রক্রিয়া হবে। তবে আমি খুব কষ্ট পাইছি তোমাদের ভেক্টরের ক্লাসে, এরকম অবশ্য গতিবিদ্যার ক্লাসেও, যে তোমরা সবাই ক্লাস কিন্তু অনেক মানুষ দেখো, অনেক মানুষ আমি জানি ক্লাস দেখো প্লাস নোটও করো অনেক মানুষ, কিন্তু এই যে এইচডব্লিউ গুলা দেই, যেগুলো আমি বলি যে এইটা করে আমাকে হচ্ছে পাঠাবা, বা তোমরা গ্রুপে পোস্ট করবা বা আমাকে পাঠাবা, এইটার সংখ্যা কিন্তু খুব বেশি না, কয়েকজন মাত্র দেয়, দেখা যায় বাকিগুলা তোমরা দাও না। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমাদের ইচ্ছা, তোমাদের ভালোর জন্য আমি বলি, যদি কারো ভালো লাগে অবশ্যই করবা। ঠিক আছে, তো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তোমার কি করতে হবে? ঘ নম্বরে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে হবে, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করতে হবে। বের করার পরে দুইটা তুলনা করতে হবে, তুলনা করে তোমার এই যে মন্তব্য দিতে হবে যে দুইটা একই আসে নাকি। ঠিক আছে, তুলনা করতে হবে, বিয়োগ করে দেখাবা বা অনুপাত করে দেখাবা। বুঝতে পারছো? এইটা ছিল হচ্ছে ঘ নাম্বার। এইটাও কিন্তু একটু ভালো হেলদি ম্যাথ আছে, মোটামুটি বড় আছে। আমরা ওই যে যশোর বোর্ড 2025-এ যেরকম দেখছিলাম না, অনেকটা এরকমই হবে, এত বড় হয়তো হবে না, বাট এইরকমই কাছাকাছি হবে।
ক্লিয়ার হয়েছে? তো আমরা তাহলে সামনের দিকে যাই, চলো। থাকবে HW, তোমার কমেন্টে আনসার বললেও হবে, কমেন্টে আনসার লিখবা, ঠিক আছে? চলো। হ্যাঁ, এরপরে দেখো নটরডেম কলেজের একটা কোশ্চেন, এনডিসির একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমার খুবই ভালো লাগছে। আমি টেস্ট পেপার যখন পুরোটা ঘাটাঘাটি করছি, তার মধ্যে সবচেয়ে ভালো কোশ্চেন লাগছে আমার কাছে এইটা। এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটাতে কি বলছে, 2 মোল দ্বিপারমাণবিক গ্যাসের, তাহলে 2 মোল দেখার সাথে সাথে তুমি এখান থেকে পাবা কি, এন এর মান হচ্ছে 2 মোল। দ্বিপারমাণবিক গ্যাস, তার মানে এখান থেকে তুমি গামার মান পাবা কত, 1.4। গ্যাসের একটি সিস্টেম নিচের চিত্রের ন্যায় যথাক্রমে এবি পথে, একটা হচ্ছে এবি পথ, এবি পথটা কোথায়, এই যে এইভাবে। যদি এবি পথ বলে তাহলে কোনটা, এবি পথ হচ্ছে এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে এবি পথ। আর ধীরে ধীরে, হ্যাঁ এখানে বলেই দিছে ধীরে ধীরে, ধীরে ধীরে মানে কি, সমষ্ট প্রক্রিয়া, তাহলে এবি পথটা সমষ্ট প্রক্রিয়া, এখানে বুঝছি আমি। এরপর এসিবি পথ, এসিবি পথে রূপান্তরিত হয়ে বি বিন্দুতে উপনীত হলো। তাহলে একবার কি হয় যে এবি পথে সমষ্ট প্রক্রিয়ায়, আরেকটা হচ্ছে এসিবি পথে, কোনটা কি বলতেছি একটু পরে দেখো। বি বিন্দুতে উপনীত হলো, সিভি এর মান দেওয়া আছে, সিভি। এই টাইপের তোমরা সৃজনশীল করছো নাকি আমার জানা নাই, বাট সৃজনশীলটা খুবই ভালো, ঠিক আছে। আর এর মানও দেওয়া আছে, হ্যাঁ এইটুকু হচ্ছে সৃজনশীল দেওয়া আছে। বলছে যে এ সি বি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো, এ সি বি পথে। তো আমি একটু আঁকাইলে তোমরা এটা ভালো বুঝতে পারবে, এখানে একটু আঁকাই তোমাদের এই ম্যাথটা করে দিতে হবে। এটা খুব ভালো করে সুন্দর মতো দেখবা, কারণ এই কোশ্চেনটা খুব সুন্দর কনসেপচুয়াল একটা কোশ্চেন, বোঝা গেছে? খুবই সুন্দর কনসেপচুয়াল একটা কোশ্চেন। তুমি জাস্ট দেখো, দেখো কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে অনেক কিছু এটা পড়লে। এইদিকে দেওয়া আছে ভি, এইদিকে দেওয়া আছে পি। আমি মানগুলো লিখতেছি না, বাট তোমাকে গ্রাফটা বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। তো এ সি বি পথ, গ নাম্বারটা কি, এ সি বি পথ, এইটুকুনি আমি কাজ করে দেখাবো তোমাকে। তো এইটা হচ্ছে ছিল এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাই না? এই যে এইরকম পথটা হচ্ছে এইরকম, এইদিকে চাপ এইদিকে আয়তন। তুমি যেই কাজ করবা, তুমি আমাকে এইটুকু জাস্ট বলবা কমেন্টে, ঠিক আছে? যে এসি পথটা কি নির্দেশ করে। আমরা 4টা প্রসেস পড়ে আসছিলাম, সমচাপ, সমায়তন, সমষ্ণ, রুদ্ধচাপীয়। তুমি একটু কমেন্টে কষ্ট করে আমাকে জানাবা যে এসি পথটা কোন প্রক্রিয়া নির্দেশ করে, আবার সিবি এই যে পথটা কোন প্রক্রিয়া নির্দেশ করে, ঠিক আছে? তাহলে এসিটা কি বলতো, যারা জানো তারা কমেন্ট করো, যারা জানো না এখানে দেখো এসিটা কি। এইখানে দেখো এ বিন্দুতে তার যা চাপ, সি বিন্দুতে কি চাপের পরিমাণ সেম না? আবার আমি বলি, এই এসি পথে তার চাপের কি কোনো পরিবর্তন আছে? চাপের তো পরিবর্তন নাই। তাহলে এসি পথটা কি, সমচাপ প্রক্রিয়া। এটাকে আমি কি বলতে পারবো, এটা সমচাপ প্রক্রিয়া, ঠিক আছে। আর বিসি বা সিবি পথে, সিবি পথটা কি দেখো তো, এইখানে কি আয়তন ফিক্সড না, এখানে এই সিবি পথে কি ফিক্সড, আয়তনটা ফিক্সড। তো আয়তন যদি ফিক্সড হয়, তাহলে এইটাকে আমরা কি প্রসেস বলবো, এটাকে আমরা বলবো সম আয়তন প্রক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে যে সমচাপ প্রক্রিয়া এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। এখন তুমি অভ্যন্তরীণ শক্তি কেমনে বের করবা। অভ্যন্তরীণ শক্তি বের করার জন্য তোমাদের মনে থাকতে পারে যে অভ্যন্তরীণ শক্তি ডি ইউ ইকুয়ালস টু, এইরকম কি তোমাদের কিছু মনে পড়ে, এন সিভি ডিটি, এটা কি মনে পড়ে? দেখো তো কার কার মনে পড়ে। তো এইটা কখন কি করতে হয় দেখো, এটা কি মান বের করছে, মান আসলে বের করার কথা। এটা 2 প্রসেসে করা যায়, তো আমি তোমাদের দুটাই বলে দিব, সমস্যা নাই। আশা করি মান বের করে দেখাইছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো
এনসিভিডিটি এই জিনিসটা কি তোমাদের মনে পড়ে? এইটা যদি মনে পড়ে তাহলে তোমার মোটামুটি ব্যাটটা হয়ে গেছে। কেমনে হয়ে গেছে? তোমার কি জানতে হবে? তোমার জানতে হবে এ বিন্দুতে আর বি বিন্দুতে শুরু হয়েছে কি এ বিন্দু আর লাস্ট কি বি বিন্দু না? এ বিন্দুতে তো এন সিভি টি বি মাইনাস টি এ, ডিটি মানে কি তাপমাত্রার পরিবর্তন। তাহলে এ থেকে বিতে যাইতে তার তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে এইটা তোমার জানতে হবে। ঠিক আছে, কি জানতে হবে? এ থেকে বিতে যখন যাবা তখন তাপমাত্রার পরিবর্তন কত এটা তোমার জানতে হবে। তোমার এ বিন্দুতে তাপমাত্রা কি দেওয়া আছে? কোথাও কি তাপমাত্রা দেওয়া আছে? না, এই বিন্দুতে তাপমাত্রা দেওয়া নেই, বাট তোমার কি কি দেওয়া আছে? এই বিন্দুতে তোমার দেওয়া আছে আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তাহলে তুমি কি এটাতে বের করতে পারবা? আমি একটু অন্য কালার দিয়ে এখানে বের করে দেখাই যে এই বিন্দুতে তুমি কি করতে পারবা? পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা করতে পারবা না? তাহলে এই বিন্দুতে তুমি তাপমাত্রাটা পেয়ে যাবা। তাহলে টিএ ইকুয়ালস টু পিভি বাই এনআর। এটা করলে কত আসে দেখো, পি এর মান কত দেওয়া আছে? 4 × 10⁵, আয়তন দেওয়া আছে 2 × 10⁻3, নিচে এন এর মান হচ্ছে 2 মোল আর এর মান হচ্ছে 8.314। তাহলে কত আসে? 4 × 10⁵, 5 আর 2 × 10⁻³ নিচে 8.314 টু 48.11 কেলভিন। এটা আসলো টিএ। এখন তুমি আমাকে কি বলতে পারবা বি অবস্থায় তাপমাত্রা কত? একটু ভিডিও পজ করে তুমি আমাকে বলো যে বি তে তাপমাত্রা কত। আর যারা বুঝতে পারছো তারা দেখো, যারা বুঝতে পারোনি তারা দেখো। এ বিটা কি একটা সমষ্ণ প্রক্রিয়া না? তো এ তাপমাত্রায় এ পয়েন্টে যা তাপমাত্রা হবে বি পয়েন্টে কি তাপমাত্রাটা সেম হবে না? তোমার কি এখনো বুঝতে সমস্যা হচ্ছে? আবার বলি, যদি সমষ্ণ প্রক্রিয়া বললে কি হয় বলো তো? সমষ্ণ প্রক্রিয়ায় পুরা প্রসেসে তাপমাত্রাটা ফিক্সড থাকে। তো তাপমাত্রা যদি ফিক্সড থাকে তাহলে কি হয় যে এই প্রক্রিয়াতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, টিএ তে যা তাপমাত্রা টিবিতেও সেম তাপমাত্রা হবে। বুঝাই গেছে? তুমি এইদিকে যদি কেউ চিন্তা করো, এইদিকে চিন্তা করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার দরকার বি পয়েন্টে তাপমাত্রা, তোমার বি পয়েন্টে তাপমাত্রা দরকার। এখন তাহলে যদি মান বসাও এন সিভি, টি আর টিবির মান কি দুটাই 48.1, তাহলে এখানে কত আসবে? এখানে আসবে আনসার আসবে 0। এখন তোমাদের যদি আমি একটা বেসিক কথা বলি, তোমরা সমষ্ণ প্রক্রিয়া যখন পড়ছো তখন বলো তো কি করছিলা? যে সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তো এখানে তো তাই হয়েছে, যে সমষ্ণ এ থেকে বি একটা সমষ্ণ প্রক্রিয়া আমাদের বের করতে বলছে, এ সি বি পথে বলুক সমস্যা নাই, বাট যেই দিকেই যাও তুমি তো আসলে এ থেকে বিতেই যাচ্ছ, তাই না? তুমি যেভাবেই যাও তুমি তো যাচ্ছ আসলে কি এ থেকে বিতে যাচ্ছ না? তো এ থেকে বিতে যাওয়ার জন্য অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, কারণ কি এ বি একটা সমষ্ণ প্রক্রিয়া। বুঝতে পারছো? তো এইটা ছিল তোমাদের, এত কিছু বের না করলেও হয়তো যেহেতু এনডিসির কোশ্চেন, আমি জানি না তাদের হচ্ছে স্যাররা কিভাবে মানে চাই আনসারটা, বাট যদি জাস্ট এইটুকু দেখাই কেউ যদি বলতো যেহেতু সমষ্ণ প্রক্রিয়া টি আর টিবি সমান হবে, তাহলে এই পার্থক্যটা 0 হবে, তাহলে এটা ডিরেক্ট 0। এটা দিয়েও হয়ে যাওয়ার কথা, বাট তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশনটা দেখাবা, ঠিক আছে? এত ছোট গ নাম্বার হলে কেমন লাগে? বাট এটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। যাদের কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তারা এটা দেখেই আমাকে বলে দিতে পারবে এই আনসার শূন্য, এটা গ নাম্বারটা, যে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, চলো দেখি ঘ নাম্বারে কি বলছে। এটা তো গ নাম্বার ছিল, ঘতে কি বলছে চলো। এসিবি ও এবি পথের কোনটিতে এনট্রপির পরিবর্তন বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এনট্রপির পরিবর্তন চাইছে, তো এনট্রপি পরিবর্তন তুমি কেমনে বের করবা? তো চলো। এটা প্রসেসে একটু বড় ম্যাথ,
এবি পথে আগে দেখালে ভালো হবে। হ্যাঁ, এবি পথে আগে দেখাই। তোমরা দেখো এন্ট্রপির কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথ করছো, বাট এই টাইপের ম্যাথ একটু ইউনিক, মানে হয়তোবা অনেকেই করনি। ওই তো অনেকেই করছো, আমি বলিনি যে কেউই করেনি এরকম, কিন্তু আমি বলিনি, অনেকেই হয়তো করছো, বাট অনেকেই আছে হয়তো এই টাইপের ম্যাথ করনি যে এইরকম দেওয়া থাকলে সেখান থেকে এন্ট্রপির পরিবর্তন কেমনে বের করতে হয়। তো এন্ট্রপির পরিবর্তন আসলে কেমনে বের করতে হয় বলো তো, যে ডিএস ইকুয়ালস টু ডি কিউ বাই টি, এটা থেকে বের করতে হয় সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, তাই না? যেখানে তাপমাত্রা ফিক্স সেখানে এটাতে বের করতে হয়। তো এটার জন্য তোমার কি দরকার, টি তুমি জানো যে আমি গ থেকে পাইছিলাম টি এ কত, গ থেকে পাইছিলাম 48.11, এটা পাইছিলাম আমি। তুমি কি ডিকিউ জানো? এই ডিকিউটা তোমার বের করতে হবে। তো কিভাবে করবা? সমস্ত প্রক্রিয়ায় তুমি কি জানো? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস, কি লিখতেছে এগুলা, ডিইউ প্লাস ডিডাব্লিউ। সমস্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জেরো, যেটা আমরা গ নাম্বারে দেখেও আসছি। তাহলে এখান থেকে আমরা জানি কি ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউটা বের করলে কি আমি ডিকিউ পেয়ে যাবো না? এখন তাহলে আমার ডিডাব্লিউ বের করতে হবে। অতএব ডিডাব্লিউ কত, ডিডাব্লিউ যদি বের করতে চাই কি আসবে, এন আর টি ln v2 বাই v1, এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়াকৃত কাজের সূত্র, যেটা আমরা আগেও সলিউশন করে আসছি। তাহলে এখানে মান বসাও, n এর মান কত, n এর মান দেওয়া আছে 2 মোল, 8.314, এর মান কত 48.11 ln। বলো কই থেকে কই যাচ্ছ তুমি? এ থেকে বিতে যাচ্ছ না? তাহলে শুরুতে আয়তন v1 কত, v1 হচ্ছে 2 × 10⁻³ আর পরে আয়তন হচ্ছে 4 × 10⁻³ বসাও। এটা v2 হচ্ছে 4 × 10⁻³ আর v1 হচ্ছে 2 × 10⁻³। তাহলে কত আসে একটু দেখো, 2 × 8.314 ইন্টু 48.11 ইন্টু ln 2, 554.5 এত জুল। দেখি আমি একটু ঠিক আছে নাকি, হ্যাঁ একদম ঠিক আছে। তো এইটা আসলো আমার কৃতকাজের পরিমাণ ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি ডিকিউ জানি, তাহলে সেখান থেকে এরপরে আবার আরেকটা তোমার লাইন লিখবা, আমি লিখতেছি না, এরপরে তোমরা আবার লিখবা যে ডি অতএব ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি বা ডিডাব্লিউ বাই ডিটি। ডিডাব্লিউর মান কত আসলো 554. আমি একটা পেজে এটা রাখার জন্য লিখতেছি না আর কি, আমার লেখা ভালো না, তো এটা হচ্ছে সমস্যা, যে আমি অনেকের থাকে খুব সুন্দর করে একবারে নোট বানাই দেই, বাট আমার লেখা এত ভালো না, হইলে তোমাদের এত কষ্ট হইতো না। 48.11, 11.53 এত জুল পার কেলভিন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সমস্ত এই এবি পথে এন্ট্রপির পরিবর্তনটা চলে আসছে। এরপরে আমার করতে হবে কি, এরপরে এসিবি পথে এন্ট্রপির পরিবর্তন, পরে করতে হবে এসিবি পথে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা আগেরটার আনসার কত আসছিল আমাদের 11 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তো এখন দেখো এসিবি পথে যখন তুমি করবা, তোমাদের আমি চিত্রটা দেখাইছিলাম, বাট আবার একটু দেখাই, যে এটা এইরকম ছিল, এটা ছিল হচ্ছে এখান থেকে এখানে এসি পথ ছিল, এসি ছিল সমচাপ, আর এই বিসি ছিল হচ্ছে সম আয়তন, এটা গ নাম্বারে আমি বলে আসছি। আবারও লিখে দেই যে এসিটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া আর এবিটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তো তোমাদের দেখো এই জিনিসটা মনে পড়ে নাকি, প্রথমে সমচাপ বা এবি সমচাপ প্রক্রিয়ায়
প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন। দেখো এটা কি তোমাদের মনে পড়ে যে আমি যদি সমচাপে করি তাহলে আসবে এন সিপি ডিটি, মনে পড়ে? ঠিক লিখছি আমি? এই যে ভুল লিখছিলাম, এখনই ভুল লিখছিলাম, আমি তো এনট্রপির পরিবর্তন হিসাব করতেছি। তাহলে এখানে কি আসবে? ln T2/T1, তাহলে হচ্ছে এ বি, সরি আল্লাহ, দেখো বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে, টিসি বাই হচ্ছে টিএ, তাই না? হ্যাঁ, টিসি বাই টিএ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমাদের সিবি পথে, সিবি সম-আয়তন। দেখো এই সূত্র কি তোমাদের জানা আছে? না থাকলে আমি দেখাচ্ছি, আশা করি জানা আছে। আচ্ছা দাও, তাও আমি দেখাই এটা কেন এইভাবে আসলো। তোমাদের যেটা জানা আছে ওটা থেকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? প্যারানোর কিছু নাই, কোশ্চেনটা খুব ভালো ছিল। এই যে এটাতে দেখো তোমাদের অনেক কিছু শিখাইতে হচ্ছে আমাকে। ডিসি, এটা 1 লিখি, এটা 2 লিখি, তাহলে ভালো হবে। হ্যাঁ, DS1, এটা হচ্ছে DS2। এইটা হচ্ছে সম আয়তন বললে এন সিভি ln, শেষে কোথায় গেছে? টিবিতে, তাই না? আর এটা হচ্ছে শুরুতে কোথায়? টিসি থেকে। এইটা তোমাদের হয়তো অনেকের প্রবলেম হইতে পারে, যেটা আমি কই থেকে লিখলাম। তোমরা যেটা শিখে আসছো, দেখো আমি একটু লাল কালার দিয়ে লিখে দিই। তোমরা যেটা শিখে আসছো যে MS ln T2/T1, এটাও যদি শিখে না আসো তাহলে তোমার খবর আছে, ঠিক আছে? এইটা তোমরা শিখে আসছো, তাই না? তো এই MS-টাকে এই যে এইভাবে লেখা যায়, এনসিপি দিয়ে লেখা যায় বা এনসিপি দিয়ে লেখা যায়। কারণ কি? কারণ তোমাদের সম্ভবত, তোমরা কি শর্ট সিলেবাস এসএসসি? না, তোমরা তো শর্ট সিলেবাস না, তাহলে তোমাদের জানার কথা যে এই যে এসটা কি? আপেক্ষিক সুপ্ত তাপ, আর সিটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, মনে আছে? তো সিপি কখন ইউজ করবো আর সিবি কখন ইউজ করব? তোমাদের এই এইচএসসিতেই এই দুইটা টপিক ছিল। সিপিটা কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা স্থির চাপে, আর এটা স্থির আয়তনে। তো এটা যেহেতু মোলার আপেক্ষিক তাপ, এই জন্য এখানে কি করছি আমি? মোল সংখ্যা দিয়ে গুণ করছি। কি এটা? মোলার আপেক্ষিক তাপ, এই জন্য কি করছি আমি? মোল সংখ্যা দিয়ে গুণ করছি। আর এসটা কি ছিল? এসটার কি একক তোমাদের মনে পড়ে? যে 4200 জুল পার কেজি পার কেলভিন, ওখানে পার কেজিতে ছিল, জন্য এখানে আমরা ভর গুণ করি। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমাদের অনেকেরই এটা জানা নাই যে এসটা কি? জুল পার কেজি পার কেলভিন। এখানে পার কেজিতে হিসাব করা হইতো জন্য এখানে জাস্ট আমি কি করছি? কেজি দ্বারা গুণ করতাম, ভর দ্বারা গুণ করতাম। আর এটা পার মোলে হিসাব করা হয় জন্য এটা এখানে মোল সংখ্যা দিয়ে গুণ করা হয়, ঠিক আছে? এখন এইটুকু তো ক্লিয়ার। আর এই সূত্রটা, এই যে এই সূত্র একই জিনিসই, ঠিক আছে? এখন তাহলে তুমি মান বসাও। এখন যদি তুমি মান বসাইতে চাও, তো প্রবলেম যেটা হবে, এন এর মান তুমি জানো, সিপির মানটা তুমি জানো না। তো সিপি আর সিবির মধ্যে একটা সম্পর্ক ছিল, সিপি ইকুয়ালস টু গামা ইন্টু সিভি। এখান থেকে তুমি সিপি বের করতে পারবে না। তো গামা কত ছিল? এখানে দ্বিপরমাণু গ্যাস বলছিল না? হ্যাঁ, দ্বিপরমাণু গ্যাস যদি হয় 1.4, তাহলে 1.4 ইন্টু সিবির যে মানটা আছে এটা গুণ করো। সিবির মানটা কত দেওয়া ছিল? 20.77, 20.77 করলে কত আসে? এখানে একটু দেখাই। এই কোশ্চেনটা দেখো অনেকের বিরক্ত লাগতে পারে, সবার তো ভালো লাগবে না, সবার তো একই জিনিস ভালো লাগে না, এটা স্বাভাবিক। 29 কিন্তু এটা থেকে কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারলা, ঠিক আছে? জুল পার মোল কেলভিন। আচ্ছা, সিপি পাইছি, তাহলে সিপির মানটা বসাও 29.078 ইন্টু এলএন। আরো একটা প্রবলেম, সেটা হচ্ছে সি বিন্দুতে তাপমাত্রা কেমনে বের করবা তুমি? আচ্ছা, আমি এটাকে ঠিক করলাম নাকি আমি একটু দেখি। সিপির মান ঠিকই আছে আমাদের 29. এখন বলো সি বিন্দুতে তুমি তাপমাত্রা কিভাবে বের করবা? আবার তোমার এই যে এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি ইউজ করতে হবে। সি বিন্দুর ক্ষেত্রে তুমি চাপ জানো, এই যে এটা চাপ জানো, আয়তন জানো, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে আবার তোমার এইভাবে বের করতে হবে যে টিসি ইকুয়ালস টু কি আসবে? পিসি ভিসি বাই এনআর,
এটা কেমনে ইউজ করলাম, এটা কেমনে করছি বলো, পিভি ইকুয়ালস টু এনআরটি, সেখান থেকে টি বের করতে গেলে পিভি বাই এনআর। তো এখান থেকে বের করে দেখো, পি হচ্ছে বসাবা এই পি বিন্দুতে চাপ বসাবা, সরি সি বিন্দুতে চাপ বসাবা, আয়তন বসাবা, এন বসাবা, আর বসাবা, বসাইলে যা আসবে আমি একবার লিখে দিচ্ছি, কারণ এটা তোমরা পারবা। আমি একবার লিখে দিচ্ছি 96.22, 96.22 এত কেলভিন আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমি করে দিলাম না, তোমরা একটু করবে এই ছোট্ট একটা কাজ, পিভি ইকুয়ালস টু এনআরটি, জাস্ট এটা দিয়ে টি এর মানটা বের করবো, করলে তাইলে আমি পাইলাম কত 96.22, আর টি এ তো আগেই পাইছি 48 কত জানি 11 পাইছিলাম, হ্যাঁ 11 পাইছিলাম, এটা পাইছিলাম, তাই না? তাহলে এইটার মানটা তোমার চলে আসবে, ওটার মান কত, দেখো তোমাদের মনে হইতে পারে আমি এতটুকু সময় কেমনে পাবো, এত কিছু কেমনে করব। প্রথমত এটা এনডিসির একটা কোশ্চেন, তো তোমার বোর্ডে এত কঠিন প্রশ্ন আসা মানে নর্মালি আসে না আর কি, বলতে গেলে নর্মালি এটা আসে না। 40.31 জুল পার কেলভিন বোর্ডে নর্মালি এত কঠিন আসে না, বাট আমি এটা অ্যাড করছি তোমাদের জিনিসপত্র বোঝানোর জন্য, যদি কখনো আসে এই যে এই জিনিসটা তো তোমার জানতে হবে, অনেকের হয়তো জানা নাই, এটা তোমার জানা হয়ে গেল, কেমনে আসে হয়তো অনেকের জানা আছে বাট কেমনে আসে এটা জানা নাই, সেটাও জানা হয়ে গেল, তারপর কেমনে তোমরা এগুলা করবা সেটাও জানা হয়ে গেল, এই জন্য অ্যাড করে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, এখানে ভয় পাওয়ার কিছু নাই। সিবির মান হচ্ছে 20.77 দেওয়া ছিল। এলেন বিবিন্দুতে টেম্পারেচার আমরা আগে দেখছি 48.11, আর এটা হচ্ছে 96.22 আসছে। তাহলে এটা হচ্ছে 2 × 20.77 ইন্টু এলএন, উপরে 48.11, নিচে 96.22 মাইনাস 28.79, মাইনাস 28.79। তো টোটাল এন্ট্রপির পরিবর্তনটা কত, শুরুতে কত ছিল এটাতে, এটাতে 11.53 ছিল, তাই না? তো এটার ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস প্রাইম হচ্ছে ডিএস, এখানে কি কি নাম দিছিলাম 1 আর 2, তাই না? ডিএস 1 প্লাস ডিএস 2, একটা আসছিল কত 40.31, 40.31, আর এটা আসছিল মাইনাস 28.79। তো যোগ করো 40.31 মাইনাস 28.79, 11.52 জুল পার কেলভিন। তো শুরুতে আমাদের কত আসছিল বলো তো, আচ্ছা এটা 2 লেখো, 52, তাহলে 11.52 মোটামুটি একই আসবে, তো ওই জন্য আমি এটা এরকম করে লিখে দিলাম। কারণ কি, কারণটা এখন বলি, তুমি এ থেকে বিতে যাচ্ছ, তুমি যেইভাবেই যাও, তুমি এইদিকে ঘুরে ঘুরে এইদিকে যাও, আর এদিকে সোজাভাবে যাও, আর সাপের মতো ভাবে যাও, যেভাবেই যাও তোমার এই জায়গায় এন্ট্রপির পরিবর্তনটা দেখো সেমি আসতেছে। বোঝা গেছে? এইটাই দেখানোর ছিল। দেখো বিশাল বড় হয়ে গেছে ম্যাটটা, তাও তো আমি এই পার্টটা তোমাদের নিজেদের করতে বলছি, কিন্তু আমি আশা করব তোমরা এইটা ভালো করে নিজে, প্রশ্নটা তো প্রশ্ন ব্যাংকে আছেই টেস্ট পেপারে, তোমাদের সলিউশন যাতে তোমার খাতায় খুব ভালো করে থাকে, যেভাবে আমি বুঝাই দিলাম এইভাবে পুরো একটা ডিটেলস যাতে তোমার কাছে থাকে, কোনো কিছু যাতে বাদ না থাকে, কেন কোন জায়গায় কি হয়েছে আমি বারবার লিখে দিয়ে করছি, কিন্তু এই লিখে লিখে তোমার খাতায় যেন এই জিনিসটা থাকে, যাতে তোমার তাপগতিবিদ্যার কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার থাকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এনডিসির কোশ্চেন এবছরের। দেখো তোমাদের সাথের গুলাই কিন্তু এটাতে পরীক্ষা দিচ্ছে, জাস্ট এটা চিন্তা করো যে কোশ্চেনটা সলভ করে দিলাম না, এই কোশ্চেনে তোমাদের ব্যাচের স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে, এটা এই বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন, বুঝতেছো তাদের হচ্ছে প্রশ্নের লেভেলটা কেমন। তো সেই হিসাবে তোমরা মানে প্র্যাকটিস করে রাখো যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকুক। ঠিক আছে, তোমাদের পারতেই হবে বিষয়টা আমি এমন বলিনি, বাট তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকুক। ঠিক আছে, তো এরপরে দেখো এটাও একটা ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এটাও তোমরা জানো খুব ভালো একটা কলেজ, এটা মেয়েদের জন্য, এটা হচ্ছে ছেলেদের জন্য। আচ্ছা, এটাতে কি বলছে যে কোন ইঞ্জিনের অভ্যন্তরীণ তাপের 1/5 অংশ কাজে রূপান্তর করে, গ্রাহকের তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দক্ষতা দ্বিগুণ হয়। দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস
বাড়ানো হলো এবং পূর্বের গ্রাহক তাপমাত্রা অপরিবর্তিত রাখা হলো। গ নাম্বার হচ্ছে উৎসের তাপমাত্রা বের করো, চাইছে কি T1 বের করতে বলছে। তো তোমার কি কি দেওয়া আছে এটা একটু ম্যাথটা বুঝতে হবে, এই ম্যাথটা একটু বুঝতে হবে। এই সেম টাইপের ম্যাথ এখানে ছিল 1 সম্ভবত 6 দিয়েছিল, এখানে 62 ডিগ্রি শুরুর এই অংশ দিয়ে। আর এই গ নাম্বার এইটা একটা বুয়েটের একটা প্রশ্ন, এটা মেবি আমার যতদূর মনে পড়ে এটা সম্ভবত বুয়েটে আসছিল, আমি একদম এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট আমার যতদূর মনে পড়ে। আর এই ম্যাথটা তোমার বইয়ে আছে, তপন স্যার বা ইসাক স্যারের বই, দুই বই সম্ভবত তোমাদের অনুশীলনীর অংশে এই ম্যাথটা আছে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে গ নাম্বারটা, দেখো তাহলে তোমার প্রথমে কি বলছে যে অভ্যন্তরীণ যে তাপটা সে নিচ্ছে কোন জায়গা থেকে নেয়, তাপ উৎস থেকে তাপ নেয় না, তাহলে Q1 এর 1/5 অংশ কাজে রূপান্তর করে। তাহলে আমি কি বলতে পারবো যে উদ্দীপক অনুসারে W/Q1, বা এইটাও আমি লিখতে পারি যে ডাব্লুটা কি 1/5 অফ Q1। এটা লিখলে তোমরা ভালো বুঝতে পারবা যে কাজ কি হয়, যে অভ্যন্তরীণ তাপ যতটুকু তাপ নিচ্ছে তার 1/5 অংশ, এই 1/5 অংশ কাজে রূপান্তরিত হচ্ছে। এইটাতে আমি কি এমন আহামরি করলাম, এখন আহামরি কাজটা এখানে পাবা। এটা আসলে কি ছিল তোমার কি মনে পড়ে? এটা আসলে কি ছিল? এটা ছিল হচ্ছে W/Q1। এইটা হচ্ছে তোমার বেসিক ফর্মুলা। দেখো আমরা এইগুলা মুখস্থ করে করে অভ্যস্ত হয়ে গেছি যে এইটা ইকুয়ালস টু 1 - T2/T1, এটা ইকুয়ালস টু 1 - Q2/Q1, বাট তোমার বেসিক শুরু তো ছিল তো এটা দিয়ে তো বাকিগুলো আসছে। তোমার এইটা মনে রাখলেই তোমার কিন্তু সবকিছু হয়ে যাবে। তো এখন ডাব্লু যদি তুমি বসাও তাহলে কত আসবে দেখো তো, ডাব্লুর মানটা এখানে বসাইলে 1/5 Q1 নিচে Q1, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 1/5। বুঝতে পারছো? আবার এটা ইকুয়ালস আমি কি জানি, এটা ইকুয়ালস আমি জানি 1 - তাপমাত্রা নিয়ে কাজ করতে বলছে তাই না, T2/T1, এটা হচ্ছে 1/5। আমি শতকরা নিয়ে নিব, ঠিক আছে? একবারে শতকরা নিলে দুই পাশে আবার কেটে যায়, তো শতকরা নিলেও হবে না নিলেও হবে, ওটা সমস্যা নেই। তাহলে এখান থেকে যদি আমি T2/T1 করতে চাই তাহলে কি আসবে, এটা এই পাশে যায় 1/5 T2/T1 কত আসে তাহলে এখান থেকে, এটা করলে দেখবা হচ্ছে আসবে 4/5 আসে। দেখো এটা করলে 4/5 আসে T2/T1। তাহলে এইটা একটা অনুপাত পাইলাম না, T2/T1 এর অনুপাতটা কত, 4/5, এই একটা অনুপাত পাইলাম। এখন আমাদের আরেকটা শর্ত এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা 62°C বৃদ্ধি করলেও দক্ষতা দ্বিগুণ হয়। গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি, আচ্ছা বৃদ্ধি বলছিল, এটা হচ্ছে বিতরণ নেচারের কোশ্চেন তাই না? হ্যাঁ, এই জায়গায় যে এখানে সুন্দর লিখে দিছে, এই প্রশ্নটা একটু ভুল করছে এখানে। ঠিক আছে, এখানে বৃদ্ধি না, এখানে বৃদ্ধি হবে না, হ্রাস করলে। তোমাদের আমি একটু আগে বললাম না, তাই তো বলি, তাপ গতিবিদ্যার সূত্রকে ভুল প্রমাণ করে দিচ্ছে যে আমি গ্রাহকের তাপমাত্রা বাড়ালে তো দক্ষতা কখনো বাড়ে না। ঠিক আছে, এটা হ্রাস হবে, এখানে ভুল করছে। তো যদি 62 ডিগ্রি হ্রাস করি তখন দক্ষতা দ্বিগুণ হয়। তাহলে দক্ষতা কি ছিল আগে, এইটা ছিল, তাহলে দক্ষতা এখন আমার কি হবে, দ্বিগুণ হবে। কখন, যদি আমি এই যে গ্রাহকের তাপমাত্রা T2 এইটাকে 62 ডিগ্রি কমাই, তাইলে আমার দক্ষতা দ্বিগুণ হবে। এটা কি বুঝতে পারছো ইকুয়েশনটা, যে T2 যদি 62 কমাই, T2 থেকে যদি 62 কমাই তাহলে দক্ষতা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। এটা একটু ভুল আছে তোমাদের টেস্ট পেপার, এটা হচ্ছে কেটে দিয়ে ঠিক করে নিলে হবে, অথবা সলিউশনেও লেখা আছে, আমি দেখলাম সলিউশনে লেখা আছে, তাই তো বলি এটা তো ভুল লেখা আছে। তাহলে এখানে কত আসছে, 2, এটার মান কত 1/5, 1 মাইনাস, এখানে একটু ঠান্ডা মাথায় দেখো তো, এখানে একটু লক্ষ্য করো তো কি হয়, কেমন এটা হয়, এই T1 দিয়ে যদি ভাগ করো তাহলে আসে কত, T2/T1 মাইনাস এটা হয়ে যাবে প্লাস 62/T1। এটা কেমনে হইলো বলো তো, যেটা দিয়ে তুমি ভাগ করতেছো T2/T1 আসলো,
তারপর 62/T1 এটা মাইনাস হওয়ার কথা না, কিন্তু না, এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, ক্যালকুলেশন যাতে ভুল না হয়। এখন তুমি এখান থেকে তুমি মান বের করতে পারবা, এটা 2/5 1 মাইনাস এই T2/T1 এর মান কত? এই T2/T1 এর মান হচ্ছে 4/5 প্লাস 62/T1। তাহলে এইটুকু ক্যালকুলেট করলে 1/5 আসবে, 2/5 মাইনাস 1/5 আসবে প্লাস 62/T1। এখান থেকে ক্যালকুলেট করলে এটা এই পাশে আসলে 6, আচ্ছা এভাবেই করি, এটাকে এই পাশে নিয়ে আসলে আবার 2/5 থেকে 1/-1/5 হবে, 2/5 থেকে 1/-5 করলে এটা আবার আসবে 1/5, এটা আসবে কত 62/T1। অতএব T1 ইকুয়ালস টু 310 মেবি, আমাকে দেখে তাই মনে হচ্ছে 310, হ্যাঁ 310 কেলভিন, এটা হচ্ছে উৎসের তাপমাত্রা T1। ঠিক আছে, এটাই আমাদের গ নাম্বারে চাইছিল। বলো বুঝতে পারছো? এই ম্যাথটা জাস্ট ক্যালকুলেশনের ম্যাথ, কিন্তু তোমার মনে রাখতে হবে যে এইটার প্রসেসটা মনে রাখতে হবে। আমি অনেক স্টুডেন্টকে দিয়ে দেখছি, মানে আমি করাইছি তারপরে আবার পরে আবার দিয়ে দেখছি না, এই প্রসেসটা অনেকের মনে থাকে না, এখানে এসে গোলমাল পাকা। এই যে আমি এটাকে আলাদা করে নিয়ে দেখো খুব সুন্দর মতো এখানে মান বসাইতে পারছি, দেখো এই যে এই পার্টটা দেখো, আমি এইটাকে যদি এরকম করে বানাই না নিতাম, এখান থেকে যদি এরকম বানাই না নিতাম, তাহলে কিন্তু আমি ডিরেক্ট মান বসাইতে পারতাম না, তোমার কিন্তু ঝামেলা হইতো, এখান থেকে আবার একটা ইকুয়েশন নিয়ে আসতে হইতো, এখান থেকে ইকুয়েশন আবার সলভ করতে হইতো, বড় হয়ে যাইতো। ঠিক আছে, তো এইখান থেকে আনাটা একটু প্র্যাকটিস করবা নিজে, তোমাদের বইয়ে এই টাইপের একটা ম্যাথ আছে, জাস্ট এখানে 1/6 দেওয়া আছে সম্ভবত, বাকি সবই ঠিকঠাক থাকার কথা, আমার যতদূর মনে পড়ে। এরপরে ঘ নাম্বারে আসি। আচ্ছা, তো বলছে দক্ষতা বাড়ানোর কোন পন্থাটি অধিকতর গ্রহণযোগ্য। তো একটার ক্ষেত্রে কি হয়েছে, একটার ক্ষেত্রে 62 ডিগ্রি যদি কমাই, 62 ডিগ্রি যদি হ্রাস করি, তাহলে দক্ষতা দ্বিগুণ হয়। তো এখন বলছে যদি 100 ডিগ্রি সেলসিয়াস যদি উৎসের তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে। তো আমরা তো পাইছি, এটা পাইছি কত, গ থেকে পাই স্বাভাবিক অবস্থায় এটা কত 1/5, এটা আমরা পাইছি তাই না। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি, আর তারপর আর কি পাইছি, T1 পাইছি, T1 কত পাইছি 310, এগুলো তোমার লাগবে 310 কেলভিন। T2টা এখান থেকে বের করতে পারবো, যে গ থেকে আরেকটা কি পাই, এই যে এখান থেকে আরেকটা কি পাই, T2/T1 ইকুয়ালস টু 4/5, এটাও লিখে নিতে হবে, T2/T1 ইকুয়ালস টু 4/5। সেখান থেকে T2 যদি বের করতে চাই, T2 কত আসবে 4/5 ইন্টু এই T1টাই পাশে যাবে, সেটা কত 310, তাই না। এটা করলে 62, 24, 248 না কত আসে মেবি, 4/5 ইন্টু, হ্যাঁ 248 কেলভিন। ঠিক আছে, T2 এর মান পেয়ে গেছি আমি, T1 এর মান পেয়ে গেছি। এখন যদি উৎসের তাপমাত্রা 100 বাড়ালে, উৎসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে কি হবে, এটা বাড়ালে এটা হবে 1 মাইনাস T2/T1 প্লাস 100। ঠিক আছে, উৎসের তাপমাত্রা আমি 100 ডিগ্রি বাড়াচ্ছি, যদি বাড়াই কত আসে 1 মাইনাস T2টা কত আমাদের 248, এটা 310 ইন্টু 100, সরি ইন্টু কেন প্লাস, 310 প্লাস 100 কত আসে 1 মাইনাস উপরে 248 নিচে 410, আচ্ছা পার্সেন্টেজে যদি করি, এটা আমি পার্সেন্টেজে করি, ঠিক আছে, পার্সেন্টেজে যদি করি 39.51%, তার আগেরটা কত ছিল, এটা হচ্ছে 20% ছিল। তাইলে তোমার যেটা লিখতে হবে এখন যেটা লিখতে হবে আমি লিখে দিচ্ছি, ঠিক তো আছে, আশা করি আমার মানটান সব ঠিক আছে।
ঠিক নাই, কি হইলো? ভুল করলাম কোথায়, নাকি এরা ভুল করছে? আচ্ছা, তোমাদের এই টেস্ট পেপারে আমার কাছে মনে হচ্ছে ভুল আছে। তোমাদের এই টেস্ট পেপারে ভুল আছে। প্রশ্নে তো বলছে দক্ষতা উৎসের তাপমাত্রা 100 ডিগ্রি বাড়ানো হলো, নাকি আমার এখানে ভুল করছে? হ্যাঁ, তোমাদের আমার কাছে যে টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপারে এটা ভুল দেওয়া আছে। এই প্রশ্নের ঘ নাম্বারের আনসার ভুল দেওয়া আছে, যে এটার। ঠিক আছে, এটা যাদের কাছে আছে, এটা আমি যেটা করতেছি এটা ঠিক করে দিচ্ছি। তোমাদের এখানে ভুল দেওয়া আছে, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। এইটা নেই, তাহলে লিখে দিচ্ছি আমি পুরাটা, যেহেতু ভুল আছে আমি পুরাটা লিখে দিচ্ছি। তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস কমালে দক্ষতা হয় কত? দেখুন না, ওই যে 20% ইন্টু 2 গুণ, 2 গুণ হয়তো না, বলে দিছিল 40%। আর সেকেন্ডটাতে বলছিল তাপ উৎসের তাপমাত্রা, এরা উল্টা করে করছে, ম্যাটটা এটা ভুল করছে। তাপ উৎসের তাপমাত্রা 100 ডিগ্রি বাড়ালে দক্ষতা হয় কত? আমি বের করে দেখালাম তোমাদের, যে 39.51%। তাহলে কোনটা বেশি কার্যকরী? অবশ্যই এইটা বেশি কার্যকরী, যেহেতু এইটাতে আমার দক্ষতাটা বেশি। ঠিক আছে, তো এই সৃজনশীলের ঘ নাম্বারটা তোমাদের টেস্ট পেপারে সেকেন্ড অংশটা ভুল সলিউশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটু ভুল সলিউশন দেওয়া আছে, তো তোমরা এটা মানে এরা দুইটা ধাপে করছে আর কি। এরা ধরে নিছে কি, ও সরি, ভুল করেনি, ঠিক আছে, ওরা ঠিক আছে। তো এরা আমার প্রশ্ন, আমি এটাই ভাবতেছিলাম যে আমার যে প্রশ্নের রাইটার আছে সে হচ্ছে ভুল করছে, আসলেই সেই ভুল করছে। আমার যে স্লাইড বানাইছে সে হচ্ছে ভুল করছে, যে তাপমাত্রা যদি 100 বাড়ায় আর গ্রাহকের তাপমাত্রা 100 কমালে, 100 ডিগ্রি সেলসিয়াস কমালে এখন কোনটা হচ্ছে বেশি কার্যকর হবে? তোমাদের এই যে 8 বারটা তো করে দিলাম, 39.51 আসে, আর পরের বারটা তাহলে আমি হচ্ছে, দেখো কি বলবো, এই স্লাইডের জন্য আমার আবার কষ্ট করতে হচ্ছে, এই স্লাইড জাস্ট এই ভুল করার জন্য। খারাপ লাগতেছে তোমাদের জন্য, আমার নিজের জন্য আবার করতে হচ্ছে আমার। জাস্ট দেখো যে এটার যদি তাপমাত্রা 100 কমায় তাহলে কত হয়। বাউন্ন দশমিক 52.3%। তো এইটা হচ্ছে, এটা কিসের জন্য? তাপ, এটা ভুল করছে আমার এখানে স্লাইডে ভুল করছে, আমি বলে দিচ্ছি, সরি। ঠিক আছে, তাহলে কোনটা বেশি এফিশিয়েন্ট? এইটা কমাইলে এটা বেশি এফিশিয়েন্ট। ঠিক আছে, তো সম্ভবত শেষ, হ্যাঁ এই ছিল তাপগতিবিদ্যা। শেষে এসে একটু ওই যে স্লাইডের প্রবলেমের জন্য এরকম হয়েছে। তো যাই হোক, তোমাদের আমি ট্রাই করছি তাপগতিবিদ্যাতে যত টাইপ হইতে পারে সব এখানে ইনক্লুড করার। এটা করার পরে তুমি যখন তাপগতিবিদ্যা করতে যাবা আশা করি কোনো প্রবলেমে ফেস করবে না। আমি ক্যাডেট কলেজের কোশ্চেনগুলোও অ্যানালাইসিস করে দেখছি, যে এর বাহিরে আহামরি কোনো কিছু আমি পাইনি। আমি যা দেখাইছি এর বাহিরে আহামরি কেমন কিছু পাইনি। ঠিক আছে, তো তোমাদের আমি দেখলাম সব ক্লাসের কমেন্টে একই প্রশ্ন, ভাই আমি এইটুকু বললে হয়ে যাবে নাকি? তুমি যদি এইটুকু বললে হয়ে যাইতো তাহলে তো তোমার 2 বছর পড়াশোনা করা লাগতো না, তুমি এইটুকু বললেই তোমার হয়ে যাইতো। তোমার এই ক্লাস করতে হবে, এরপর টেস্ট পেপার নিয়ে বসতে হবে, টেস্ট পেপারের প্রশ্ন সব সলভ করতে হবে, করার পরে নিজে নিজে উত্তর না দেখে অবশ্যই যদি করতে পারো তখন তোমার প্রিপারেশন ঠিকঠাক আছে। ঠিক আছে, শুধু ক্লাস করলাম ভাই এগুলো টপিক দেখলে হবে নাকি?
আমি তো বলছি বারবার যে যেগুলো টপিক ইম্পর্টেন্ট আমি সেইগুলোই আলোচনা করছি। তুমি এইগুলো টপিক আগে ভালো করে করবা, এরপর যদি বাইরে দুই একটা পারো, যদি মনে হয় যে না এই টপিকে একটা পাইলাম, এটা তো ক্লাসে পড়ানো হয়নি, তাহলে তুমি আমাকে বলো যে ভাইয়া হচ্ছে এই টপিকটা পড়ানো হয়নি, এটা আমি পারতেছি না, তখন আমি আবার ট্রাই করবো তোমাদের বুঝাই দেওয়ার। ঠিক আছে? তো শুধু এই ক্লাস করে বসে থাকলে কিন্তু হবে না, ক্লাস দেখবা, স্লাইডও দেওয়া হবে, স্লাইড দেখবা, তারপরে কি করবা, টেস্ট পেপার ভালো করে সলভ করবা, তখন তোমার প্রিপারেশন ফুলফিল হবে। ঠিক আছে? তো এই ছিল তাপগতিবিদ্যার ক্লাস। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ।